সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সংলাপে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশের নদ নদী মিশে আছে আমাদের প্রাণের সঙ্গে। তাই যে কোনো মূল্যে নদীর অস্তিত্ব ধরে রাখতে হবে। আমরা দেখতে পাই এক শ্রেণীর মানুষ নদীকে হত্যা করার চক্রান্ত করে যাচ্ছে। সম্প্রতি হাইকোর্টের নির্দেশনা বলা হয়েছে নদী হত্যা মানুষ হত্যার মতো অপরাধ। তারপরেও নদী দখল, ভরাট, নদী দূষণ চলছে। নদী দখল বন্ধ করা না গেলে বাংলাদেশের ভূপ্রাকৃতিক অস্তিত্বের সম্পর্কে জড়িত। আজকের সংলাপে আমরা কথা বলবো নদী ও টেকসই উন্নয়ন নিয়ে। আমাদের সাথে আছেন মাননীয় সংসদ, আমার সাথে সংযুক্ত হবেন মাননীয় সংসদ সদস্য, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ স্থায়ী কমিটির সদস্য জনাব নুরনবী চৌধুরী শাওন এমপি। আমাদের সাথে আছেন নদী কমিশনের মাননীয় চেয়ারম্যান জনাব ডক্টর মুজিবুর রহমান আওলাদার। আমাদের সাথে আছেন পরিবেশ কার্যকরী সভাপতি সংযুক্ত হবেন ডাক্তার আব্দুল মতিন। আমাদের সাথে আছেন নদী অধিকার মঞ্চের সদস্য সচিব জনাব শমশের আলী। আমাদের সাথে আছেন উন্নয়ন দ্বারা ট্রাস্টের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল। আমাদের সাথে আছেন কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল বদ্র। আমাদের সাথে আছেন প্রবাস দক্ষিণ খুলনা বুরুচি নুর আলম শেখ। আমি শুরুতেই আমরা কোভিড-19 এর আপডেট জানি। আমি শুরুতেই যাব কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল বদ্রর কাছে আজকের আপডেটটা জানার জন্য। ধন্যবাদ রূপক দা, ধন্যবাদ প্রবাস দর্পণকে এই সংলাপ আয়োজনের মাধ্যমে প্রবাসীদের সাথে বাংলাদেশের একটি সেতু বন্ধন তৈরি করার মধ্য দিয়ে, এবং বিশেষ করে আজকে ধন্যবাদ যে ইস্যুটি নির্ধারণ করা হয়েছে নদী ও টেকসই উন্নয়ন। আমরা এখন ভয়াবহ সংকটে আছি নদীর অস্তিত্ব রক্ষা নিয়ে। সে কারণে বাংলাদেশের জীবন জীবিকা রক্ষা করার জন্য, এই জনপদকে বাঁচানোর জন্য এই ইস্যুটি নিয়ে বোধহয় আরো বেশি গুরুত্ব দেওয়ার সময় এসেছে। শুরুতেই আমি আমাদের করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্যটি তুলে ধরতে চাই। প্রবাস দর্পণের এই সংলাপে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়ার সর্বশেষ তথ্যগুলো তুলে ধরে থাকি, এবং আমরা দেখেছি গত 24 ঘন্টায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী 26 জনের মৃত্যু হয়েছে, এবং এ পর্যন্ত প্রায় 5000 অর্থাৎ 4939 জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 3,48,916 জন, আর গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 1544 জন। এই করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার নানা রকম পদক্ষেপ নিয়েছে, যদিও সেই পদক্ষেপ নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত রয়েছে। তবে আজকের যে বিশেষ খবর সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী শীতে এই করোনার প্রকোপ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন, এবং এই পরিস্থিতি মোকাবেলার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনাও দিয়েছেন। আমরা যদি এই মুহূর্তের রাজনীতির কথা বলি, তাহলে এই মুহূর্তের রাজনীতি বন্দী হয়ে আছে পিয়াজ পরিস্থিতি নিয়ে, যেটি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়েও নানা প্রশ্ন উঠছে। এই মুহূর্তে রাজনীতি উপনির্বাচনকে ঘিরে, যে নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ সকল দলগুলো আসার জন্য ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে, এবং সেটি নিয়ে তৎপরতা শুরু হয়েছে। আর আজকের যে বিষয়টি, সে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের এইখানে বিজ্ঞ আলোচকরা আছেন, যে 4 জন আছেন তারা সকলেই এ বিষয়ে বিশেষজ্ঞ। আর নদী কমিশনের চেয়ারম্যান, যিনি আসলে এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে পারবেন। আমরা যদি দেখি আমাদের পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে এখনো 405টি নদী রয়েছে, কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী এটি 250-র বেশি নদীর অস্তিত্ব প্রকৃত অর্থে নাই। কিন্তু এই অবস্থায় আমরা দেখেছি নদীমাতৃক বাংলাদেশ, তাদের সেই নদীমাতৃক যে বিশেষণ, সেই শব্দটি আদৌ আমরা রাখতে পারবো কিনা সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ 99% নদীর নাব্যতা সংকট সৃষ্টি হয়েছে, নদীর জায়গা দখল হয়ে গেছে, নদীর পাশ দিয়ে বেড়িবাঁধ না থাকার কারণে আশপাশের জনপদ বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা দেখেছি সম্প্রতি যে ঘূর্ণিঝড় আম্পান, তাতে উপকূল অঞ্চলের বিস্তীর্ণ এলাকার বেড়িবাঁধ ভেঙে গেছে, এবং সেই অঞ্চলের জীবন জীবিকা একটি নতুন সংকটে পড়েছে। এরপর অপরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ এবং নদীর উপরে
অপরিকল্পিতভাবে সেতু নির্মাণের কারণে অনেক নদী অস্তিত্ব হারাচ্ছে। এরপর দখল তো আছেই, যদিও আসার কথা এই সরকার আসার পরে নদী উদ্ধারের জন্য নতুন করে উদ্যোগ নিয়েছে, নদীর নাব্যতা ফিরিয়ে আনার জন্য ড্রেজিং এর উদ্যোগ নিয়েছে। এবং আমাদের কাছে যে তথ্য আছে সর্বশেষ নদী কমিশনের পক্ষ থেকে, কোথায় কোন নদী কারা কিভাবে দখল করেছে, কতটুকু দখল করেছে তার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদেরকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। নিশ্চয়ই আমরা আজকের এই আলোচনার মধ্য দিয়ে জানতে পারবো সেই উচ্ছেদ অভিযান কি অবস্থায় আছে। কারণ আমরা ঢাকার চারপাশের নদীগুলোতে যদি আমরা দেখি, উচ্ছেদও হয়েছে আবার দখলও হয়েছে। সর্বশেষ ঢাকার চারপাশের নদীগুলোর আসার কথা হচ্ছে এটি যে অনেক জায়গা দীর্ঘদিন ধরে উচ্ছেদ করে উন্মুক্ত অবস্থায় রাখা সম্ভব হয়েছে। এমনি যদি সারা দেশে সরকার কঠোর কঠিন অবস্থায় যেতে পারে, আমরা হয়তো জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব মোকাবেলা করে আগামীতে সুস্থ এবং স্বাভাবিকভাবে এই জনপদের মানুষকে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে পারবো। আশা করি আমাদের বিজ্ঞ আলোচকদের আলোচনার মধ্য দিয়ে এই বিষয়গুলো আরো বেশি স্পষ্ট হবে, আমরা আরো বেশি অনেক নতুন তথ্য জানতে পারবো এবং সমৃদ্ধ হব। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ নিখিল বদ্র, আপনার কাছে আবার আসবো। আমি একটু যাবো এখন বাগেরহাট। বাগেরহাট বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আহ্বায়ক এবং যিনি পশুর রিভার কিপার এবং আমাদের প্রবাস দরুন খুলনা পুর প্রধান জনাব শেখ মোহাম্মদ নুরুল আলমের কাছে যাবো আমরা। নুরুল আলম ভাই, আপনার একটু আনমিউট করতে হবে। নুরুল আলম ভাই, আমরা জানি যে আপনার দীর্ঘদিন যাবত আপনারা আন্দোলন করছেন নদী বাঁচাও এবং নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমরা দেখেছি যে গত প্রায় 50 বছরে 520টি নদী বিলীন হয়ে গেছে, হারিয়ে গেছে আমাদের মাছ থেকে। আজকে আপনি কি বলবেন আজকে এই অনুষ্ঠানে? ধন্যবাদ প্রবাস দর্পণ সম্পাদক রূপচাঁদ দাস রূপক দা, এবং আজকের এই নদী ও টেকসই উন্নয়ন বিষয়ক সংলাপে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের নদী কমিশনের বিজ্ঞ চেয়ারম্যান মহোদয় জনাব মুজিবুর রহমান হাওলাদার, উপস্থিত শমশের আলী, শমশের ভাই এবং অন্যান্য যারা উপস্থিত আছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকে প্রবাস দর্পণ করছে নদীর টেকসই উন্নয়ন বিষয়ে। এখানে শুরুতেই নিখিল ভদ্র আলোচনা করছিলেন বাংলাদেশের বর্তমান নদীর অবস্থা কিছু বর্ণনা করার চেষ্টা করছিলেন। আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকায় বাংলাদেশ নদীমাতৃক দেশ, সেই এলাকায়ও প্রচুর নদী খাল বিল আছে, কিন্তু এই নদীগুলো এই মুহূর্তে খুব চরম বিপদাপন্ন, খুব সংকটের মধ্যে অবস্থান করছে। সেই বিষয়গুলো একটু বলা দরকার। বিশেষ করে সরকারের যে উন্নয়ন পরিকল্পনা, সেই পরিকল্পনার ফলে নদীগুলো মারাত্মক হুমকির মুখে পড়েছে এবং নদীর দূষণ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে এবং নদী দখল এবং দূষণ এবং ভরাট হয়ে যাচ্ছে। বিশেষ করে আমি পশুর নদীর কথা যদি বলি, পশুর নদীর পাড়ে এখন 154টি শিল্প কলকারখানা যেখানে গড়ে উঠতেছে এবং এটি সুন্দরবনের একেবারে 10 কিলোমিটারের মধ্যেই সেগুলো আছে। সেখানে সেই শিল্প বর্জ্যগুলো নদীতে ফেলা হয়। জাহাজি বর্জ্য মোংলা বন্দর, সেটিও মোংলা বন্দরের যে চ্যানেল, সেটিও পশুর নদী দিয়েই বঙ্গোপসাগর পর্যন্ত একেবারে পশুর নদীর চ্যানেল ব্যবহার করা হয়। এই চ্যানেলে প্রতিনিয়ত বাংলা বন্দরের জাহাজ ডোবে, সারের জাহাজ, কয়লার জাহাজ, নানা ধরনের তেলের জাহাজ। এই জাহাজগুলো ডুবে প্রতিনিয়ত নদী দূষণ করে। কিন্তু একটা জাহাজ ডুবতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এটা দুর্ঘটনার পর কিভাবে সেটাকে দ্রুত যাতে কম ক্ষতি হয় এবং এটিকে রক্ষা করা যায়, নদীর দূষণটাকে যাতে বন্ধ করা যায়, তার জন্য কোনো ধরনের পরিকল্পনা আমরা না দেখি মোংলা বন্দরের, না দেখি হয়তো বিআইডব্লিউটিএ, না দেখি সরকারের অন্য কোনো দপ্তরে, না দেখি নৌবাহিনী, কোস্টগার্ড, নেভির। সুতরাং এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে কিন্তু পশুর নদী আজকে যেটাকে সুন্দরবনের প্রাণ বলা হয়, সেই পশুর নদী মারাত্মক ভাবে আক্রান্ত হয়ে আছে।
এই বছরেই সম্ভবত ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে নদী কমিশনের চেয়ারম্যান স্যার মোংলায় আসছিলেন এবং মোংলা বন্দরের চেয়ারম্যানের সাথে বৈঠক তিনি করেছেন। আমি সেই সময়তে দেশের বাইরে ছিলাম, যে কারণে আর আমার সাথে নিশ্চয়ই সেই টিমের দেখা হতো আমি আশা করি, কিন্তু আমি সেই সময় না থাকার কারণে সেই দেখাটা হয়নি। কিন্তু আমি যেটি বলবো যে আমাদের এখানে যেমন মোংলা ঘষিয়াখালীর চ্যানেল পশুর নদীর সাথে যুক্ত, মংলা ঘষিয়াখালী চ্যানেলের কে ধরে এর আশেপাশে 83টি খাল যেগুলো পানি উন্নয়ন বোর্ড খনন করছে এবং যেগুলো মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। এখন এই যে খালগুলো কেন আজকে খনন করার প্রয়োজন হচ্ছে এটি যদি আলোচনা করি, এটি তো খনন করার কোনো দরকার হতো না, কারণ আমরা যে অঞ্চলে বাস করি এটি জোয়ার ভাটার অঞ্চল। এখানে নিয়ম হলো যে জোয়ারের সময় পানি উঠবে, জোয়ার চারিদিকে পানি ভরে যাবে, সমস্ত বিল টিল ভরে যাবে, ভাটার সময় প্রবল তোড়ে যে স্রোত হবে সেই স্রোত দিয়ে ওই খাল দিয়ে পানি বের হয়ে নদী পশুর নদী হয়ে বঙ্গোপসাগরে চলে যাবে, নদী এমনি খনন হয়ে যাওয়ার কথা। তাহলে এই অবস্থা হলো কেন? এই অবস্থা হয়েছে গত 30 বছর ধরে। গত 30 বছর ধরে নানা ধরনের এই যে নদী দখল, এই যে উন্নয়ন পরিকল্পনা বা এই যে চিংড়ি ঘের খালে বাঁধ দিয়ে, সরকারের প্রবাহমান খালে বাঁধ দিয়ে যে চিংড়ি চাষ হচ্ছে, এর ফলে আজকে এই সকল বিলে জোয়ারের পানি উঠতে পারে না, যার ফলে বিলে থেকে যে পানি নামার কথা, জোয়ার ভাটার যে স্বাভাবিক যে নিয়ম, স্বাভাবিক যে গতি প্রবাহ, সেটি বাধাগ্রস্ত হওয়ার ফলে এই খালগুলো ভরাট হয়ে গেছে। এখন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে 83টি খাল খনন করা হচ্ছে, কিন্তু খনন করে কি হবে? কিছুই হবে না, আবার এটা কিছুদিন পরে একই অবস্থা হয়ে যাবে। কাজে আমাদের সমস্যার যদি সমাধানে যদি আমরা না করি, তাহলে তো আমরা এ থেকে উত্তরণ ঘটাতে পারবো না। আজকে নদী কমিশনের চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত আছেন। এই যে উপজেলা পর্যায়ের ম্যাজিস্ট্রেট দিয়ে নদীকে তো রক্ষা করা যাবে না, নদীর জন্য আলাদা ম্যাজিস্ট্রেট নিয়োগ করা দরকার, যারা সার্বক্ষণিক নদীতে কোর্ট চালাবে, মোবাইল কোর্ট চালাবে। আমি তো দেখি না যারা এখানকার একটা নির্বাহী ম্যাজিস্ট্রেটরাই তো এই মোবাইল কোর্ট গুলো পরিচালনা করে। পরিবেশ অধিদপ্তর থেকে তো কখনো আমি আসতে দেখি না কাউকে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য। তাহলে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করবে কারা? নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা নিজেরাই উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি, এনারাই তো একটা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন। ওনারা নিজেদের কাজ সারাদিন করে পারেন না, তারপরে কিভাবে তারা নদী রক্ষার জন্য মোবাইল কোর্ট করবে? এখানে তো জাহাজ থেকে যে প্লাস্টিক দূষণ হচ্ছে, বর্জ্য ফেলা হচ্ছে, পোড়া তেল ফেলা হচ্ছে, মাইলকে মাইল পশুর নদীতে পোড়া তেল ভাসতে দেখা যায় এবং জাহাজ থেকে বর্জ্য ফেলা হয়। এখানে পশুর নদীর মাছের পেটের মধ্যে প্লাস্টিক পাওয়া যায়। এখানে আমি নিজে বাজার থেকে মাছ কিনে সেই মাছ বাড়িতে নিয়ে কুটে দেখছি, ওখানে আইসক্রিমের পট তার পেটের মধ্যে। তাহলে এভাবে প্লাস্টিক দূষণ হচ্ছে, পলিথিন দূষণ হচ্ছে, বর্জ্য তেল নিক্ষেপ করা হচ্ছে। এর মধ্যে যে পশুর নদী, যে নদীটি হলো মাছের প্রজননে ভরপুর থাকে এবং যেখানে এই যে আমরা চিংড়ি মাছ বলি, বাগদা চিংড়ি বলি, ইলিশ মাছ বলি, পার্শে মাছ, টেংরা মাছ, যাবতীয় মাছ এই পশুর নদীতে পাওয়া যায়। আজকে সেই পশুর নদীতে কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না, মাছ দেখা যাচ্ছে না, শুধুমাত্র এই দূষণের কারণে। কাজে আজকে সরকারের যে উন্নয়ন পরিকল্পনা, সেটিকে যেমন পরিবেশ বান্ধব করতে হবে, পাশাপাশি আমাদের এই যে বিদ্যমান যে নদীটা আছে সেই নদীকে দূষণ থেকে, দখল থেকে রক্ষা করতে গেলে সেখানে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। সেটি আজকে নদী কমিশনের চেয়ারম্যান স্যার আছেন, তার কাছে আমি এটি জানতে চাই যে আসলে সেটি কিভাবে সম্ভব হবে। আর এখানে জেলা নদী রক্ষা একটা কমিটি আছে, আমাকে সেই কমিটির মেম্বার করা হয়েছিল বাপার সুপারিশে আমি যতদূর জানি, কিন্তু আমি সেই মিটিং এর কোনো নোটিশ পাই না। প্রথম দিকে একবার আমাকে বলা হয়েছে শুধুমাত্র, তারপরে এক মিটিং, কিন্তু মিটিং হয়তো বা প্রতি মাসে হয়ে যায়, কখন হয়ে যায় আমরা নিজেরাও জানি না। যে সেখানে এই বিষয় নিয়ে আমরা যে আলোচনা করব, উপজেলা পর্যায়ে নদী রক্ষা কমিটি আছে কিনা তা আমার জানা নেই, কিন্তু জেলা পর্যায়ে যে কমিটি আছে সেটাকে একটু সক্রিয় করা দরকার, সেখানে প্রতি মিটিং এ এই বিষয় নিয়ে আলোচনা করা দরকার। আমি এই পর্যায়ে এটুকুই বলছি, যেহেতু নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান স্যার আছেন, তিনি বলবেন, তার কাছ থেকে শুনতে চাই এবং এই বিষয়ে দিক নির্দেশনা চাই। ধন্যবাদ। ধন্যবাদ আলম শেখ। আবার আসবো আপনার কাছে। আমি একটু যাবো এখন আহ আমাদের উন্নয়ন দ্বারা ট্রাস্টের সদস্য হচ্ছে জনাব আমিনুর রসুল বাউল ভাইয়ের কাছে। বাউল ভাই, আমরা দেখি যে প্রতিদিনই মিডিয়াতে আসে বিভিন্ন নদী দখল হচ্ছে, নদীর এক শ্রেণী মানুষ নদী দখল করতেছে এবং দখলের ব্যবসা প্রতিষ্ঠান, সাথে সাথে বিভিন্ন নদীর পারে আপনার বিভিন্ন ফ্যাক্টরি আপনার করা হচ্ছে, যে ফ্যাক্টরি বর্জ্য নদীতে ফেলে
পরিবেশ দূষণ করা হচ্ছে। কি বলুন আপনি, আমিনুর রশিদ ভাই? ধন্যবাদ আপনাকে এবং একই সাথে আলোচক বৃন্দ, নদী কমিশনের চেয়ারম্যান সাহেব আপনাকে। আমি যেভাবে বলতে চাই সেটা হলো, নদী তো প্রকৃতির দান। এটা পয়সা খরচ করে তৈরি করা হয় নাই, এটা মানুষ এমনিতে পেয়ে গেছে, রাষ্ট্র এমনিতে পেয়ে গেছে। এবং যেহেতু বিনা পয়সায় এটা আমরা পেয়েছি এবং বিনা পয়সা পাওয়ার ফলে এটাকে আমরা ভোগ দখল করেছি, ব্যবহার করছি। আমরা নানান কাজে ব্যবহার করি, নৌ যোগাযোগ থেকে শুরু করে কৃষি, বর্ষারণ থেকে সবকিছুতেই করে থাকি। কিন্তু যেহেতু বিনা পয়সা পেয়েছি এবং নানান সুযোগ সুবিধা সেবা নিচ্ছি নদীর কাছ থেকে, কিন্তু তার জন্য কোনো বিনিয়োগ করিনি আমরা। এবং এই বিনিয়োগ না করার ফলে আমরা নদীকে আমরা বলতে পারি সে এতিম অবস্থায় আছে। কারণ প্রাকৃতিক দানগুলিকে আমরা সবসময় দেখি এটা এতিম। এতিমদের জন্য কেউ থাকে না। হ্যাঁ, একটা কথা আছে, এতিমদের জন্য এতিমখানা আছে, এতিমখানা নিয়ে আলোচনা করতে চায় না। নদী যেহেতু এতিম, অতএব তার তত্ত্বাবধান কে করবে? এবং নদী যেহেতু এতিম, তার উপরে সবাই অত্যাচার করতে পারে। এবং অত্যাচারের ফলে আমরা যদি বলি যে বাংলাদেশে নদীর সংখ্যা কত, পরিসংখ্যান আমাদের কারো কাছে নাই, যা যা আছে ভাষা। কারণ নদীকে নিয়ে সেই ধরনের কোনো তথ্যবহুল কোনো গবেষণা নেই। আছে বেসরকারি পর্যায়ে অথবা কোনো বিশেষজ্ঞ মহলে। একজন প্রকৌশলী এডাম হক, ওনার ভাষ্যমতে উনি যে বলেন যে বাংলাদেশে 11,076টি নদী আছে। পানি উন্নয়ন বোর্ড বলেন যে 500 কতটা আছে। এখন সত্যিকার থাকলে নদী কত আছে? আমরা পত্র পত্রিকায় বলি এখন নদী আছে 204 কি 5টা। তাহলে যদি আমার 11,000 নদী থাকে, বাকি নদী গেল কোথায়? আচ্ছা, নদী যদি চলে যায় তাহলে নদীকে কেন্দ্র করে আমাদের জীবন জীবিকা, বেঁচে থাকার যে বিষয়, কারণ নদীর সাথে আবার বাঙালির একটা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য আছে এবং সে ঐতিহ্যগুলিকে আমরা হারিয়ে যাচ্ছে। এবং হারিয়ে যাচ্ছে বলেই নদীকে নিয়ে এখন অনেকেই সোচ্চার। আমরা কি পরিবেশবাদী বলেন, কি সমাজ বিজ্ঞানী বলেন, কি রাষ্ট্র, সবাই এখন সোচ্চার। কিন্তু সোচ্চার হলেও কিন্তু নদী কিন্তু তার পূর্বের অবস্থায় ফেরত যায়নি। দিন দিন নদী আরো তার দৃশ্যমান যে বিষয়গুলি সেগুলি কিন্তু হারিয়ে যাচ্ছে। এবং হারিয়ে যাওয়ার পিছনে কয়েকটি কারণ আছে। একটা কারণ আমার কাছে মনে হয়েছে, নদীকে যে রাষ্ট্র যেভাবে তার ব্যবস্থাপনায় আনা দরকার, রাষ্ট্র সেই ব্যবস্থাপনায় আনতে ব্যর্থ হয়েছে। এবং রাষ্ট্র ব্যর্থ হয়েছে বলেই নদীর কাছে আমরা এখন আদালতের শরণাপন্ন হতে হয়েছে আমাদের। এবং আদালত কিছু নির্দেশনা দিয়েছে। আদালত আবার চিহ্নিত করতে পেরেছে নদী ধ্বংস করার জন্য কারা দায়ী। ইতিমধ্যে আলোচনায় কিছু কিছু বিষয় আসছে। এখন যদি আমরা বলি যে নদীকে আমরা হত্যা করছি, আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করতে চাই। আমাদের ঢাকা শহরের বুড়িগঙ্গা, এইটার মৃত্যু হয়েছে অনেক আগে। এখন এটাকে আমরা নানান ভাবে চেষ্টা করছি এটাকে কি করা যায় দূষণ মুক্ত করার জন্য। এবং গবেষণা এবং তথ্যপত্র বলে যে এটার মধ্যে যে সুয়েরেজ লাইনগুলি দেওয়া আছে তার সংখ্যা হলো, নদীকে দূষণ করার জন্য এটার সংখ্যা হলো 68। তার মধ্যে আমাদের ওয়াসারে হলো 56টি। ওয়াসাকে কোর্ট ডেকে বলেছে আপনি এগুলি বন্ধ করুন। ওয়াসা একসময় নির্লজ্জ মিথ্যাবাদী বলেছেন যে আমি কোনো সুয়ারেজ লাইন আমার নেই, কিন্তু কোর্ট তার প্রতি ঘৃণা প্রকাশ করে কথা বলেছে আপনি দ্রুত এগুলি বন্ধ করেন। ওয়াসা সেটা করেনি। এবং ওয়াসার তৎকালীন এমডি, বর্তমান এমডি, যার জন্য আবার নতুন করে আমরা তাকে নিয়োগ দেওয়ার প্রস্তাবনা এনেছি, তিনি এই ব্যাপারে কোনো কঠোর পদক্ষেপ নেননি। মানে বুড়িগঙ্গা মৃত্যুর জন্য ঢাকা শহরের ওয়াসা এবং চট্টগ্রামের কর্ণফুলী এবং হালদার জন্য ওয়াসা এবং অন্যরা দায়ী। এটার সাথে আছে মেডিকেল বর্জ্য এবং শিল্প বর্জ্য থেকে শুরু করে আমাদের দৈনন্দিন আমাদের নিজস্ব মানুষ, সাধারণ মানুষের নদীর প্রতি যে আমাদের যে ভালোবাসা, সে প্রেম, সেটা না থাকার ফলে নদী আমরা আস্তে আস্তে ধ্বংস করে ফেলছি। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হলো, যেহেতু উজান থেকে আমরা ভাটি, উজান থেকে যে পলি আসছে সে পলি দিয়ে আমাদের বলিগুলি ভরাট হয়ে যাচ্ছে এবং পলি ভরাট হওয়ার ফলে একই সাথে আমরা নদীকে বাদ দিয়ে দিচ্ছি অপরিকল্পিত ভাবে। এবং অপরিকল্পিত বাদের ফলে পলি এবং অপরিকল্পিত বাদের ফলে কিন্তু আস্তে আস্তে নদীর প্রবাহটা বন্ধ হয়ে গেছে। এবং সেই সাথে অতি মুনাফা করতে গিয়ে আমরা মৎস্য ঘের করেছি, বাদ দিয়েছি। সম্প্রতি আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় নদীতে মাঝখানে বাদ দিয়ে মৎস্য চাষ করার জন্য কিংবা মৎস্য ধরার জন্য প্রভাবশালীরা এগুলি বাদ দিয়ে দিচ্ছে।
এখন এখানে কিছুদিন পরে ভাঙা হয়ে আবার আবার তারা যায়। আবার নদীতে হচ্ছে কি রাজনৈতিক দুর্বৃত্তি পরায়ণ শুরু হয়েছে। এটা সকল স্বাধীনতার পরে সকল সরকারের কেউ না কেউ রাজনৈতিক ছত্রছায়ায় নদীগুলিকে দখল করেছে, দূষণ করেছে, ধ্বংস করেছে। এখন আমাদের পরিত্রাণের বিষয়টা কি? আমাদের সবচেয়ে একটা অর্জন আমি মনে করি যে আমরা দীর্ঘদিন পরে হলো নদী গবেষণা ইনস্টিটিউটের সাথে একটা নদীর জন্য একটা কমিশন গঠন করে। নদী কমিশন যখন গঠন করা হয়, ওনারা মত বিনিময় সভা আমাদের কাছে মত চেয়েছেন, আমরা কি করতে পারি, আপনাদের সুপারিশ মালা। আমরা তাৎক্ষণিক বালি বলেছি, আপনি ঢাল নাই, তরোয়াল নাই, নিধিরাম সরকার হবেন না। আপনি শক্তিশালী হন, আপনার লোকবল লোন, আপনার ক্ষমতা লোন, আপনার ক্ষমতা প্রয়োগ করার মতো প্রস্তুতি গ্রহণ করুন। আজকে দীর্ঘ ৩-৪ বছর পরে আমি নদী কমিশনের চেয়ারম্যান স্যার আছেন, তার দৃষ্টি দিতে চাই। আপনি কি সত্যিকার অর্থে ক্ষমতাশালী হয়েছেন? আপনি কি আপনার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন? সেই বিষয়টি হলো আসল। কারণ আপনি যদি আপনার ক্ষমতা, লোকবল এবং অর্থনৈতিক সার্বভৌমতা আপনার না থাকে, তাহলে আমাদের নদী কমিশনের কোনো ক্ষমতাই থাকবে না, অন্যান্য কমিশনের মতো অবস্থা হবে। এবং বিআইডব্লিউটিএ কিংবা পানি উন্নয়ন বোর্ড যা করছে সেটা হলো কিছুদিনের জন্য গণমাধ্যমের মধ্যে তাদের ছবি দেখানোর জন্য। আমি এই জন্য বলি, কারণ বিআরডব্লিউটিএ পানি উন্নয়ন বোর্ড সত্যিকার অর্থে নদীর জন্য কিছুই করতে পারেনি, বরং ওরা নদীকে ধ্বংস করেছে। এবং সবচেয়ে বড় কথা হলো নদীর মালিকানা চিহ্নিত করতে হবে। কেউ কেউ বলে বন বিভাগ বলে নদীর মালিকানা আমার, ভূমি মন্ত্রণালয় বলে নদী মালিকানা আমার, আমাদের মৎস্য অধিদপ্তর বলে নদী মালিকানা আমার, প্রত্যেকে মালিকানা দাবি করে। কিন্তু আবার যখনই বলে আপনি এটা তত্ত্বাবধান করেন, তখন পিছিয়ে যায়। এই যে বিষয়গুলি, এই বিষয়গুলিকে নিয়ে আমরা মনে করি যে নদী কমিশন যেহেতু একটা আমব্রেলা এখন আমাদের, আপনি সমস্ত উইং গুলিকে নিয়ে বসেন এবং কিভাবে সরকারের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ডেল্টা প্ল্যান, এই ডেল্টা প্ল্যানকে যত রকম বিতর্কে থাকুক না কেন, সব বিতর্কের ঊর্ধ্বে রেখে নদীকে কিভাবে আমরা রক্ষা করতে পারি। কারণ নদী আমাদের ঐতিহ্য, নদী আমাদের সংস্কৃতি, নদী আমাদের জীবন জীবিকা, এবং নদী হলো বাংলাদেশের এখন পর্যন্ত বলতে পারি যোগাযোগের একটা অন্যতম মাধ্যম, যেখানে সাশ্রয় এবং পরিবেশ বান্ধব। অতএব এই নদীকে আমাকে রক্ষা করতে হবে। সেই নদীকে রক্ষার জন্য আমি মনে করি নদী কমিশন যদি আমাদের সাথে আমাদের সহযোগিতা চায়, আমরা আপনার সাথে আছি। সবচেয়ে বড় কথা হলো যে সমন্বয়হীনতা, সেই সমন্বয়হীনতাকে তাকে দূর করতে হবে। সমন্বয় করে প্রায়োরিটি লিস্ট দিয়ে আমাদের নদীকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। কারণ নদীর উন্নয়ন মানে দেশের উন্নয়ন, নদীর উন্নয়ন মানে মানুষের জীবিকার উন্নয়ন। আমরা সেই জায়গায় আপনার কাছ থেকে জানতে চাই। আমি পরে কথা বলবো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বাউল ভাই। আবার আসবো। আমি এখন যাবো আমাদের নদী অধিকার মঞ্চের সদস্য সচিব জনাব শমশে আলী ভাইয়ের কাছে। শমশে আলী ভাই, আমরা জানি যে নদী অধিকার নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, এবং কি কি নদীকে বাঁচাতে কি কি করা যায়, আপনাদের কি পরামর্শ রয়েছে একটু যদি বলেন। কাইন্ডলি একটু আনমিট করতে হবে। শমশে ভাই, একটু আনমিট করতে হবে কাইন্ডলি। ধন্যবাদ রূপক ভাই। আজকে আমাদের সম্মানিত নদী কমিশনের চেয়ারম্যান মহোদয়, আমিনুর রসুল ভাই, আমাদের নুরি আলম ভাই এবং রূপক ভাই, আপনাকে সবাইকে শুভেচ্ছা। নদীর আলোচনায় যে জায়গা থেকে শুরু করা উচিত সেটা হলো নদীর সাথে মানে মানুষের এবং রাষ্ট্রের সম্পর্কটা কি। এই জায়গাগুলো আমাদের আসলে পরিষ্কার হওয়া দরকার এবং আমাদের কোনো একটা পাঠ্যসূচিতে এটা থাকা দরকার। তা না হলে এই নদী নিয়ে ওই মানে খুব মানে খাপছাড়া আলোচনা করে এইটা নিয়ে সমাধান করা যাবে না। যখন মিনিস্ট্রি অফ ফিশারিজ মনে করে যে মাছের জন্য নদী দরকার, নৌ চলাচল মন্ত্রণালয় মনে করেন তাদের নৌ চলাচলের জন্য নদী দরকার, তারপরে ধরেন সেইভাবে পানি উন্নয়ন বোর্ড মনে করেন যে তাদের এই বেড়িবাঁধ বানানোর জন্য নদী দরকার, অথবা নদীর উপরে ব্রিজ করার জন্য নদী দরকার। আসলে নদীর সাথে মানুষের এবং দেশের সম্পর্কটা কি এবং তার সাথে অর্থনৈতিক সম্পর্কটা কি, এইটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রথম জিনিস হলো আমরা যে মুহূর্তে বলি নদীমাতৃক বাংলাদেশ, সেই মুহূর্তে আমাদের এটা মনে করিয়ে দেয় যে নদীর সাথে আমাদের অর্থনৈতিক যে সম্পর্ক, আমাদের মানুষের খাদ্যের যে মৌলিক খাদ্যের যে সম্পর্ক, মানুষের সংস্কৃতির সম্পর্ক এবং মানুষের যে স্বাস্থ্য সেটার সম্পর্ক। আপনি জানেন যে আমাদের দেশের লোকজন
কখনো কখনো দিনে 2বারও গোসল করে। পৃথিবীর অনেক দেশ আছে যারা 7 দিনে একবার গোসল করে, কারণ তাদের পরিবেশটাই সেরকম। সেখানে শীত প্রধান দেশ, সেখানে হয়তো 7 দিন পরে 10 দিন পরে একবার গোসল করে তারা। ইচ্ছা করলে সম্ভব না। মানে আমাদের স্বাস্থ্য পরিচর্যার বিষয়টাও ওইভাবে গড়ে উঠেছে। আমাদের নদীর পাড়ে যে পরিমাণ ঔষধি গাছ পাওয়া যেত, আমাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টাও কিন্তু তার সাথে জড়িত ছিল। মজার ব্যাপার হলো, আমাদের নদী যেখানে পড়ানো হয়, মানে আমি যদি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো ধরি, যেখানে নদী এবং জল ব্যবস্থাপনা পড়ানো হয়, তাদের কারিকুলামটা এসছে হলো নেদারল্যান্ড অথবা ইউরোপিয়ান কান্ট্রি থেকে। ফলে এরা জানেই না যে যে জায়গা থেকে ওরা নিয়ে এসছে সেই নদীতে কোনো পলি নাই। ওনারা এটা কখনো চিন্তাই করেন না যে এমন একটা দেশ থেকে এনেছেন যেখানে অ্যাক্টিভ ডেল্টা বলে যে শব্দটা আমরা ব্যবহার করি সেটা নাই, এবং সেটা হলো একটা রকি এবং পার্মানেন্ট একটা জায়গা। উপরন্তু সেসব এলাকায় কোনো সাইক্লোন হয় না। তাহলে ওই কারিকুলাম দিয়ে আমার এই শিশুদের মেধা নষ্ট করা ছাড়া, এবং এন্ড অফ দ্য ডে আপনি দেখেন আমাদের যে ডেল্টা প্ল্যানের কথা বললেন আমিনুর রাসূল ভাই, এই ডেল্টা প্ল্যান আমাদের দেশের কোনো মানে বিশেষজ্ঞ বাদ দেন, আমাদের দেশের কৃষকদেরকে নিয়েও যদি করা হইতো না, তাহলেও ডেফিনেটলি অনেক ভালো জিনিস হইতো। পানি ব্যবস্থাপনা কি এইটা আমাকে শিখিয়েছে ভবদাহর কৃষকরা, যেটা আমাকে বড় বড় ইঞ্জিনিয়াররা শিখাতে পারে নাই, যারা টিআরএম নিয়ে গবেষণা করে এরা শিখাতে পারে নাই। ওরা সিম্পলি একটা জিনিস বলেছিল যে ফ্লাড প্লেইন মানে প্লাবন ভূমির ভূমিকাটা কি, প্লাবন ভূমি কি কাজে লাগে কৃষিতে, এবং প্লাবন ভূমিতে যে পলিগুলো জমে নদীর পলি ব্যবস্থাপনায় কিভাবে ভূমিকা রাখে। আমার যারা ইঞ্জিনিয়ার পড়ে বা পানি ব্যবস্থাপনা পড়ে তারা জানেই না পলি ব্যবস্থাপনা কাহাকে বলে এবং কিভাবে করতে হয়। তাহলে পলিসেন্ট্রিক, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ টন পলি আমার নদী দিয়ে আসে এবং সেটা বহন করে চলে যেতে হয় আমাকে বে অফ বেঙ্গলে, বঙ্গোপসাগরে। আমরা এখনো জানি না যে কোনো একটা জায়গায় সুইচ গেট বা বাদ দিলে ওই পলির কি হবে এবং সেটা অপসারণ আমরা কিভাবে করব, এখনো পর্যন্ত সেই ন্যূনতম জ্ঞান আসে নাই। উপরন্তু ইউরোপিয়ানদের পরিকল্পনা অনুযায়ী আমরা ডেল্টা প্ল্যান করছি তা না, আমাদের দেশের উন্নয়ন পরিকল্পনার অনেকাংশে তাদের তৈরি করা। এবং একটা উদাহরণ আপনাদেরকে দেই, যতগুলো আমাদের দেশের এই জ্বালানি প্রকল্প হয়েছে সবগুলোর পরিকল্পনা ওখান থেকে এসছে, এবং সবগুলোই কোনো না কোনো নদীর পাড়ে, কারণ সেখানে কয়লা লাগবে অথবা রূপপুর তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমার পানি লাগবে। এখন তারা একবারও হিসাব করে দেখে নাই যে গঙ্গা নদীতে যে পরিমাণ পানি আসে, আমার চুক্তিতে যাই বলা থাক না কেন, বাস্তবে পানি সেটা নাই। রাউন্ড দ্য ইয়ার সেই পানি কয়লা মানে আমার তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য পাওয়া যাবে না। তখন গভর্নমেন্টকে আবার এটা রিয়েলাইজেশন আসলো, আসার পরে আবার টাকা সমপরিমাণ টাকা দিতে হলো কুলিং মেশিন বসানোর জন্য। তারপরে কুলিং মেশিন যখন আমরা বসাচ্ছি তখনও আমরা জানি না যে কুলিং মেশিনের কতদিন পর পর পানি বদলাইতে হবে এবং সেটা আছে কিনা, এবং সেই পানি ওখানে নিলে আমার জিকের প্রকল্প যেটা গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প সেটা আদৌ চলবে কিনা। এবং গঙ্গা নদীতে এমনি পানি না থাকার কারণে আমার 2টা নদী অলরেডি মরে গেছে। সবচেয়ে বড় নদী একটা হলো মাথাভাঙ্গা, যেটা ওই হয়ে ওই রূপসা নদীতে গিয়ে পড়েছে কপোতাক্ষ হয়ে, আর একটা হলো আমাদের গড়াই নদী। এই 2টা নদী ড্রাই। এখন গঙ্গা নদীর অবস্থা যদি আরো খারাপ হয় তারপরে অবস্থা কি দাঁড়াবে। এখনই গঙ্গা নদীতে শীতকালে মানুষ হেঁটে চলাচল করতে পারে, তারপরে ভবিষ্যতে কি হবে সেই বিষয়গুলো সেগুলো বোঝার জন্য আমার মনে হয় যে আমাদের দেশে যারা এখানকার শিক্ষিত বিশেষজ্ঞ আছে তার চেয়ে বেশি দরকার হলো জেলে এবং কৃষকদের সাথে কথা বলা, তাদের পরামর্শ নেওয়া। আর একটা জিনিস বলি, আমার যে নদীগুলো মৃত্যুর কথা বলতেছেন, আমার মৃত্যুর কারণ কি? মৃত্যুর কারণ তো 1 নম্বর হলো যে আমরা নদীকে মেরে আমরা সেখানে হলো হাউজিং প্রকল্প প্রথম শুরু করলো গভর্নমেন্ট নিজে। আপনি যদি নারায়ণগঞ্জের রূপগঞ্জের কথা কথা বলেন, এই যে কি হাউজিং প্রকল্প সবচেয়ে প্রমিনেন্ট যেটা, সেখানে করার পরে ওইখান থেকে ঢাকা পর্যন্ত 300 ফিট রাস্তা গেছে ওই হাউজিং প্রকল্পে। তারপরে 300 ফিটের রাস্তার 2 পাশে পুরাটা বেসরকারি হাউজিং এর দখলে, এবং সেখানে খুন খারাপি প্রতিনিয়ত হচ্ছে। এবং আমার ধলেশ্বরী নদী শেষ, এটা দখল করতে ওইটা হাউজিং প্রকল্পের কারণেই ধলেশ্বরী নদী শেষ। আমার বুড়িগঙ্গা, তিস্তা এই নদী তো শেষ হয়েছে। বুড়িগঙ্গা, তারপরে কর্ণফুলী, মেঘনার বিশেষ করে নিচের অংশটা, রূপসা, কোহেলিয়া, হালদা নদীও এখন শেষ হওয়ার পথে, কারণ
সমস্ত নদীর পাড়ে আমরা অপরিকল্পিতভাবে কারখানা গড়ে তুলছি। সবচেয়ে বড় জিনিস হলো যে পরিবেশ অধিদপ্তর কতটা শক্তি সম্পন্ন যে এইসব জিনিসকে তারা বাধা দিতে পারে। 2 নম্বর হলো যতগুলো মন্ত্রণালয়ের কথা বলছি, প্রত্যেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব আলাদা। নদীকে রক্ষা করার জন্য আলাদা কোনো মন্ত্রণালয়, যে মন্ত্রণালয় নদীর প্রকৃতি, পরিবেশ, তার প্রবাহ, তার পলি ব্যবস্থাপনা এগুলো দেখবে, এরকম কোনো নদী আমাদের দেশে নাই। যার কারণে আমরা একমাত্র ভরসা, মানে ক্ষমতা না থাকলেও আমরা আশ্রয়ের জায়গা মনে করি সেটা হলো নদী কমিশন, যে অ্যাটলিস্ট একটা প্রতিষ্ঠান আছে যারা শুধুমাত্র নদী রক্ষার জন্য কাজ করে। যদিও বা নদী কমিশন হয়েছে আমার একটা মন্ত্রণালয়ের অধীনে, যে মন্ত্রণালয়ের ম্যান্ডেট হলো নৌ চলাচল। মানে এই জায়গাটাই হলো কন্ট্রাডিকশন। নদী কমিশন হওয়া উচিত ইন্ডিপেন্ডেন্টলি আন্ডার দ্য প্রাইম মিনিস্টার অথবা ক্যাবিনেট। এটা কোনো মন্ত্রণালয়ের অধীনে বা মন্ত্রী বা সচিবের অধীনে হওয়া উচিত না। তারপরে যে কথাটা বলবো, একটা জিনিস যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদের এক সিনিয়র সহকর্মী বলছিলেন যে মানুষ যখন বেপরোয়া হওয়া যায় তখন পরিবেশ তাকে শিক্ষা দেয়। আমরা জানি না যে সেটা আমাদের পরিবেশের দ্বারা শিক্ষা কিনা। দেখেন এই করোনা কালে নদী এবং প্রতিবেশ অনেকটা স্বস্তি পেয়েছে, অনেক জিনিস পুনরুজ্জীবিত হচ্ছে। আমরা মানুষ হয়ে আমরা কি সেগুলো রক্ষা করতে পারতাম না? না পরিবেশের এই বিধ্বংসী কার্যক্রম, মানব ধ্বংসকারী কার্যক্রম এই পরিবেশকে রক্ষা করবে। সর্বশেষ যেটা বলবো যে নদীর সাথে আমাদের পাঠ্যসূচিতে থাকা উচিত, এবং সবচেয়ে বড় জিনিস হলো আমাদের জ্ঞানী লোকদের বোঝা উচিত যে নদী আমাদের অর্থনীতিতে, এবং ইভেন আপনি যদি বাংলাদেশের কোনো শিক্ষিত লোককে জিজ্ঞেস করেন যে ভাই বাংলাদেশের সম্পদ কি, সে বলবে বিদেশি রিজার্ভ এত মার্কিন ডলার, বাংলাদেশের এই পরিমাণ টাকা ছাপানো আছে, বাংলাদেশে এত হাজার মিল কারখানা আছে, বাংলাদেশের এত হাজার লোক বিদেশে চাকরি করে। সমস্ত হিসাব হলো টাকা কেন্দ্রিক, মুদ্রা কেন্দ্রিক, কিন্তু মানুষের জীবন, প্রতিবেশ কেন্দ্রিক কোনো সম্পদের হিসাব নাই। প্রাকৃতিক সম্পদ যে একটা দেশের সম্পদ, সেটাই তো আমাদের পাঠ্যসূচিতে নেই। আমাদের শিক্ষিত লোকজনই তো সেটাই মনে করে না। এবং প্রাকৃতিক সম্পদের যে মৌলিক 3টে উপাদান, একটা হলো জমি, একটা হলো বায়ু, আর একটা হলো পানি। এই 3টা জিনিস যে প্রাকৃতিক সম্পদ, এটা যে একটা দেশের সম্পদ, এই সম্পদের উপরে ভিত্তি করে যে একটা দেশের অর্থনীতি চমৎকার ভাবে দাঁড়াতে পারে, এই জ্ঞানটাই আমাদের কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ। ধন্যবাদ শমশের ভাই, আবার আসবো আপনার কাছে। আমরা আসলে 1 ঘন্টা প্রোগ্রাম করে আবার সবাইকে একটু সময় দেবো। আমি যাবো এখন আমাদের মাননীয় নদী কমিশনের চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান আলমগীরের কাছে। মুজিব ভাই অনেক প্রশ্ন তুলেছেন, অনেক। আপনি কি বলবেন এই বর্তমান যে অবস্থা বাংলাদেশে নদী নিয়ে, এবং আমরা যারা প্রবাসীরা আছি আমরা কিন্তু এইসব নিয়ে আমরা খুব উদ্বিগ্ন, উৎকণ্ঠায় আছি, কি বলবেন? প্রথমে আপনাদের আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি প্রবাস দর্পণে এই বিশেষ অনুষ্ঠান আয়োজন করার জন্য। নদী ও টেকসই উন্নয়ন আজকের যে সাবজেক্ট, যার উপরে ভিত্তি করে আলোচনা আমরা করছি, এইটি আমি বলবো যে একেবারেই একটা সময় উপযোগী বিষয়, যেটার উপরে আমাদের দৃষ্টি নিবিষ্ট হয়েছে। গভীরভাবে আলোচনা আমাদের করা দরকার, এবং বিভিন্ন জায়গা থেকেই কিন্তু আলোচনা হচ্ছে। দেশের মধ্যে অনেক আলোচনা হচ্ছে। সবচেয়ে আজকে ভালো লাগে যে প্রবাসে থেকে আপনারা দেশের কথা মনে করছেন, দেশের নদী নালা খাল বিল তার কথা ভাবছেন, এবং এর উন্নয়ন কিভাবে হোক সেটি, এবং আপনারা দেশের আমরা যারা আছি তাদের সাথে আপনারা যোগাযোগ রক্ষা করে চলছেন, এবং আপনাদের যে আলাপ আলোচনার যে জায়গাটা, নদীর যে একটা বিশাল সম্পদ, সেইটি কিন্তু আপনারা মনে করিয়ে দিচ্ছেন আমরা যারা দেশে আছি। সেই জন্য বাইরে থেকে যারা আপনারা আছেন তাদেরকে আমরা দেশের থেকে এবং জাতীয় নদী রক্ষা কমিশনের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আলোচকবৃন্দ যারা এখানতে এসেছেন, বিদগ্ধ আলোচক, আমি অবশ্যই তাদের জ্ঞান গর্ভ আলোচনা ইতিমধ্যে তারা বলেছেন। সবচেয়ে বড় কথা হলো যে প্র্যাকটিক্যাল যে পার্সপেক্টিভ গুলো, এটি তাদের একেবারেই নলেজে আছে। দেয়ার নলেজ ইজ ভেরি ফ্রেশ, এক্সপিরিয়েন্স ভেরি ফ্রেশ। এবং আমি মনে করি যে যেভাবে
আমাদের নদী নিয়ে যারা কাজ করছেন, নদী কর্মী এবং দেশের সাধারণ মানুষেরা, তাদের যে চিন্তা চেতনার জায়গাটায় যে একটা নাড়া পড়েছে, এটি কিন্তু সত্যি। কারণ এই আলোচনাটা কিন্তু আপনার 2-4 বছর আগেও কিন্তু এত ঘনীভূত হয়নি, যেটি এখন ঘনীভূত হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু অনেকগুলো ভালো জিনিস কিন্তু হয়েছে। অর্থাৎ বাংলাদেশের লোক হাইকোর্টে গিয়েছে, মামলা করেছে, এবং হিউম্যান রাইটস এর কথা বলছে। হিউম্যান রাইটস বলতে নদীর সাথে যে অতি মাত্রায় সম্পর্কিত সেই বিষয়টা উঠে এসেছে। এবং আমাদের পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট যারা, সিভিল সোসাইটি, সবাই কিন্তু একত্রিত হয়ে, বিশেষ করে যে আমাদের পত্র পত্রিকায় যেভাবে যারা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট, তারা কিন্তু একেবারে নির্বিঘ্নে শান্তির সাথে লিখছে। আজকে আপনারা যে কথাগুলো এখানে বললেন, আপনাদের আন্তরিক ধন্যবাদ, আমি কৃতজ্ঞতা জানাই যে অত্যন্ত সাহসী কথা আপনারা বলেছেন। এতে আমি মনে করছি যে এই সাহস আগামী দিনে আরো সঞ্চারিত হবে, আরো বিস্তারিত হবে দেশের মানুষের মধ্যে, এবং সচেতনতার জায়গাটা আরো শক্তিশালী হবে। এবং আমি মনে করি নদী রক্ষা এবং নদী রক্ষার মাধ্যমে আমাদের টেকসই উন্নয়নকে আমরা নিশ্চিত করতে হবে। সেই কারণে প্রথমে আশাবাদ ব্যক্ত করে আমি, আপনারা ইতিমধ্যে যে বক্তারা বলেছেন, যে উপস্থাপনা করলেন আমাদের শেখ মোহাম্মদ ভাই যেটি বললেন, ইতিমধ্যে আমাদের শামশের আলী ভাই বললেন, ইতিমধ্যে আনিসু কি বলে আমিনুর রসুল ভাইও বললেন। আমি মুগ্ধ হয়ে তাদের কথা শুনছিলাম। তারা কিন্তু বিভিন্ন দিক তুলে নিয়ে এসছেন এই জায়গাটায়, নানা দিক, অর্থাৎ নদীর সংখ্যা, প্রকৃতি, পৃথিবী, পরিবেশ, এবং আমাদের যে নদীর যে প্রবাহের যে অবস্থা, জলাবদ্ধতার কথা। এর মধ্যে এসে গেছে যে আমাদের আপার রাইপেরিয়ান যে পার্সপেক্টিভ এবং যে বাস্তবতা, সেটাও তারা তুলে ধরেছেন। এবং আগের চেয়ে যে আমরা বেশি মাত্রায় 2.4 বিলিয়ন বলা হয়, 2.4 বিলিয়ন আপনার যে মেট্রিক টন, আমরা কিন্তু প্রতি বছরে যে পলি এবং পলির সাথে যে সকল মিশ্রণ যেগুলো থাকে, সেটা কিন্তু পাচ্ছি। এটা কিন্তু আগের ক্রমান্বয়ে এটা বৃদ্ধি পেয়েছে। তো বাস্তবতা যেটা আপনারা তুলেছেন, নদী রক্ষা কমিশন গঠিত হয়েছে আদালতের আদেশে, 2013-তে এটা হয়েছে। সেজন্য হার এক্সেলেন্সি অনারেবল প্রাইম মিনিস্টার জাতির জনক বঙ্গবন্ধু কন্যাকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, যে তার উদারতা না হলে, আদালতের আদেশ হওয়ার পরেও আজকেও কিন্তু ওই 2013 সালে যে আইনটি হয়েছে নাও হতে পারত, কিন্তু আইনটি কিন্তু হয়েছে। এবং সেই আইন যদিও তড়িঘড়ি করে হয়েছে, এবং এই আইনটি হওয়ার পিছনে কন্টেম্প প্রসিডিং আছে, অর্থাৎ নৌ মন্ত্রণালয়ের উপরে কন্টেম্প প্রসিডিংটা এটা হয়েছিল। সো ফলে সবাই নদী বলতেই মনে হচ্ছে নৌ পরিবহন যেহেতু, কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছেন বক্তারা সবাই যে আমাদের নৌ কতটুকু নদী নিয়ে কাজ করে, নদী নাব্যতা কতটুকু নিয়ে কাজ করে। পুরো বাংলাদেশের সকল নদীনালা, খাল, বিল নিয়ে তো তাদের যে চিন্তা চেতনা, সেটি নৌ পরিবহন মন্ত্রণালয়ে থাকার কথা নয়। কারণ আমাদের বুঝতে হবে যে নদী কাকে বলে, খাল, বিল, এই যে এটা মালিকানা সত্য কাদের কাছে থাকে, যাদের কাছে মালিকানা সত্য যারা সংরক্ষণ করেন, যাদের কাছে আমানত, সেটি হলো সরকার, সেটি হলো রাষ্ট্র। এবং তাদের পক্ষে 1 নম্বর যে আমাদের খতিয়ান যেটাকে বলে রেকর্ড অফ রাইট, সেই ভলিউমে এই বাংলাদেশে কতগুলো নদী আছে, খাল, বিল আছে, তার কিন্তু আপনার তথ্য থাকার কথা। ফলে আমাদের নদীর যদি সত্যিকার তথ্য জানতে হয়, তাহলে দেশে যে জেলা প্রশাসন আছে এবং স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্ট, আপনারা জানেন 1950 সালের যে আইনটি হয়েছিল, সেই আইনে 86 ধারায় স্পষ্ট করে বলে দেয়, এর আগেও ছিল কিন্তু আইন, সেটা অ্যালোভিয়ান আইন, 1920 সালে কিন্তু দা অ্যালোভিয়ান অ্যাক্ট ছিল। তখনও কিন্তু নদীর সিকস্তি হয়েছে, আবার পয়স্তি হয়েছে, এবং তারপরে সেটা ব্যবস্থাপনার দায়িত্ব কালেক্টর বাহাদুরের ছিল। 1772 সনে এই পথটা তৈরি হয়। আমরা যখনই নদীর কথা বলবো, নদীর মালিকানা সংরক্ষণের কথা বলবো, তখন কিন্তু আমাদের এই যে পদের কথা, এই পদের কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে, যে কালেক্টর, অর্থাৎ আইন করে টোটাল ক্ষমতা আমাদের সকল জনগণের পক্ষে, সকল ডিপার্টমেন্টের পক্ষে, সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে এই কালেক্টরের উপরে এই দায়িত্ব বর্তিয়েছে।
এখন এই কালেক্টরের অনেকগুলো শাখা আছে, অনেক রেভিনিউ অফিসার আছে, এবং 1950 সনের যে আইনটি হয়েছে দ্য স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট, আমাদের এটা মনে রাখা উচিত স্যাট অ্যাক্ট, অর্থাৎ সাটা SATA, এটা সংক্ষেপে আমাদের সবাই মনে রাখতে হবে। এবং নদী নিয়ে যখন আলোচনা করব, আপনি ইতিমধ্যে সংখ্যার কথা তুলেছেন, 405টি ইতিমধ্যে একটা রিসার্চ হয়েছে, CGS করেছে, এবং আমরা সেটা ধরে নিয়েছি 405টা আছে, কিন্তু 405টাই যে আমাদের নদী, আর আমাদের নদী যে একেবারে উধাও হয়ে গেছে সেটি কিন্তু জাতীয় নদী রক্ষা কমিশন আমরা বিশ্বাস করি না। আমরা যেটা ইতিমধ্যে প্রত্যেক জেলা প্রশাসককে বলেছি, আমরা লিস্ট পেয়েছি 2018 একটা আমরা বই, প্রায় 800 পৃষ্ঠার একটা বই আমরা করেছি। এবার আরেকটি বই প্রত্যেক জেলার নদী রক্ষা, নদী নিয়ে আমরা এটা খাল বিল এগুলো নিয়ে আমরা তৈরি করেছি। এটা বোধহয় মাসেখানেকের মধ্যে এটা হয়ে যাবে, মানে আমরা আবার প্রকাশ করব। তার মাধ্যমে কিন্তু নদী খাল বিল পরিবেশের দখল দূষণ নাব্যতার ব্যাপার আমরা কিন্তু টোটালিটিটা সেখানটায় নিয়ে আসার চেষ্টা করছি, এবং এটা একটা বিশাল, সেজন্য আমরা বিভাগওয়ারি বিভিন্ন খণ্ডে এটা করার চেষ্টা করছি। অনেকগুলো বিষয় এখানটা আসবে, আমি জানি না কতটুকু আমি কভার করতে পারবো। আমি খুব জাস্ট স্লাইটলি টাচ করে যাচ্ছি, গিয়ে গভীরভাবে কয়েকটা বিষয় আপনাকে অবহিত করার জন্য প্রয়োজন আপনাদের মাধ্যমে আমি মনে করি। আজকে যারা যুক্ত হয়েছেন এবং ইতিমধ্যে আপনারা বলেছেন ফেসবুকে যারা অ্যাক্টিভিস্ট আছেন, নদী নিয়ে যারা কাজ করছেন, দেশের মানুষ, নদীর মালিক মূলত যারা, তারা কিন্তু আজকে অনেকেই যুক্ত হয়েছেন। তা আমি মনে করি এটি আমাদের নৈতিক দায়িত্ব, জাতীয় নদী রক্ষা কমিশনেরও নৈতিক দায়িত্ব, চেয়ারম্যান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব, পবিত্র দায়িত্ব, আইনি দায়িত্ব, যে মানুষকে উদ্বুদ্ধ করা এবং মানুষকে নদী সম্পর্কে সচেতন করা এবং আমরা কোন অবস্থায় আছি সেটা জানা। সেই জন্য অনেক সময় আমি খুব নির্ভীকভাবে সত্যটাকে তুলে আনার চেষ্টা করি, বলার চেষ্টা করি। অনেকে হয়তো এটি নিয়ে মনে ক্ষুণ্ণ হতে পারেন, বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন বিভাগ, কারণ যাদের উপরে এই দায়িত্বটা এবং বিভিন্ন যে সংস্থাগুলো আছে তাদের যে কর্মকাণ্ডগুলো যেভাবে চলছে, যদিও আগে যেখানটা ছিলেন অনেকটা সচল হচ্ছে, তারা অনেকটা সচেতন হয়েছেন, বিভিন্ন কর্মকাণ্ড তারা ইতিমধ্যে নিয়েছেন এবং আমরা এগুচ্ছি বলা যাবে। আমরা যদি প্রতিটি বছরই ধরি, গত 3 বছরের কথা যদি ধরি, তাহলে আমাদের এই 3 বছরে আমার সময় আমরা কিন্তু অনেকখানি এগুচ্ছি এবং এগুলোর জন্য যা যা করার দরকার তার আয়োজন কিন্তু আমরা করছি। যে ছোট আইনটা, একটা চটি আইন আছে নদীর বহুমাত্রিক যে ব্যবহার সেটাকে নিশ্চিত করার জন্য, দখল রোধ করার জন্য এবং দূষণকে প্রতিরোধ করার জন্য, আর জীববৈচিত্র্য এটা করার জন্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের এটার জন্য আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীকে লট অফ থ্যাঙ্কস, কৃতজ্ঞতা। আপনারা এর প্রেক্ষাপটও আমরা জানি, জাতির জনক বঙ্গবন্ধু, আমি আমার নিজের একটু সম্পৃক্ততা বলি যে মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট যখন রচনা হয়েছিল তখন আমরা ছাত্র এবং আমিও ছাত্র, তখন আমি হাই স্কুলের ছাত্র, একটা হাই স্কুলে, তখন আমি ছাত্রলীগের সেক্রেটারি জেনারেল। আমি তখন আপনার সেই 1968-1969 ওই সময়, তো তখন আমরা স্লোগান দিয়েছি এবং তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। তাহলে সেই যে নদীর আমাদের পদ্মা মেঘনা যমুনা, এটি তো আমাদের নদী পথ, আমরা নদী মাতৃক। সেদিক থেকে ইতিমধ্যে আমি শমশের ভাই যেটি বললেন সেটি আমি যদি বুঝে থাকি, তিনি বলার চেষ্টা করেছেন যে এই যে আপনারা কিন্তু সবাই বলছেন যে নদীমাতৃক যে আমাদের অবস্থান, আজ আর নদীমাতৃক আমরা এটাকে বলবো কি বলবো না, কিন্তু আমি এক কথায় বলবো যে এখনো আমাদের বলতে হবে যে আমরা নদীমাতৃক, কারণ এত নদী আর কোথাও নেই। এখনো যে অবস্থা আছে, আপনারা যদি ধরেই নেই যে 405টি নদী, আমি ধরে নিব না, কারণ এই যে 1178টা নদীর কথা যেটা বলেছেন গবেষক, এর আগে 1300 নদীর কথাও আছে। নদী কিন্তু হারিয়ে যায়নি, যাবার কথা নয়। আমরা প্রত্যেক জেলা প্রশাসক ইতিমধ্যে বলছি, তারা তালিকা দিয়েছে এবং 2019-এর এইটিতে আমরা জেলায় কতগুলো নদী আছে তার তালিকাটা আমরা প্রকাশ করতে যাচ্ছি। সো নদী যেটা ইতিমধ্যে হারিয়ে গেছে, আমাদের দৃষ্টির বাইরে চলে গেছে, দখল হয়েছে, সেটিও আমাদের আগামী দিনে উদ্ধার করতে হবে। ফলে আমরা মনে করি আমাদের যে নদী নালা খালবিল ছিল, সেই খালবিল আছে, হয়তো তার উপরে কনস্ট্রাকশন হয়েছে, কেউ জবরদখল করে আছে, তার উপরে শিল্প কারখানা হয়েছে, ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট বিভিন্ন ধরনের প্লান্ট হয়েছে, সোলার প্লান্ট হয়েছে। ব্রহ্মপুত্র নদে যদি আপনারা যান, ব্রহ্মপুত্র নদে আমি গত ফেব্রুয়ারিতে দেখে এসেছি, মিটিং করেছি, এবং ব্রহ্মপুত্র নদের যে জেলা কয়টা, 4-5টা জেলা, আপনার ময়মনসিংহ, শেরপুর, ওইদিকে আপনার জামালপুর, এগুলোতে গিয়ে মিটিংও করেছি।
আপনার তারপরে এটি যখন আরো ঢালুতে নেমে চলে আসলো, আপনার এইদিকে কিশোরগঞ্জ, তারপরে নর্থ, এই জেলাগুলোতে কিন্তু ভ্রমণ করেছি। আপনারা আশ্চর্য হবেন যে একটা পাওয়ার প্লান্ট হয়েছে, এটা হলো, এটা না বললেই নয়, এটা আপনার যে অর্গানাইজেশন করেছে তারা কিন্তু নাম করা একটা অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশন তারা এইটা কিছু জায়গা হয়তো মানুষের কাছ থেকে কিনে নিয়েছে সাইডে, তারপরে একেবারে নদীর মধ্যে গিয়েছে, একেবারে নদীর অর্ধেক তারা দখল করে নিয়েছে। এবং সেটি উদ্বোধন যিনি করছেন সেখানে দেখলাম যে ওই এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, তিনি মাননীয় মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী, তার নাম ফলক দেখলাম। এখন এইটি যখন উদ্বোধন করেছে, হয়তো মন্ত্রী বাহাদুর মনে করছেন যে এখানে অনেক মানে ইয়ে হবে, মানে কি বলে যে আপনার বিদ্যুৎ উৎপাদিত হবে এবং কর্মসংস্থান হবে মানুষের, এলাকা মানে কি বলে যে আপনার কর্মকাণ্ড বেড়ে যাবে, উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেচ ব্যবস্থাও আপনার ইয়ে লাগবে। কিন্তু কিছুদিন পরে, আমি জানি না এটা মাননীয় মন্ত্রী মহোদয়ের নজরে থাকার কথা ছিল, তিনি ওই জায়গায় প্রতিদিন কি ঘটে এটা জানার কথা, এবং সেইখানটায় তারা কি করে আপনার ব্রহ্মপুত্র নদটাকে তারা দখল করলেন। ঠিক দেখবেন আরেকটু ঢালুতে এসে ওই ব্রহ্মপুত্র নদেই, এটা দুর্গাপুর যে জেলাটা আছে, উপজেলাটা আছে, এটা ময়মনসিংহ এর মধ্যে, সেখানে একটা সোলার প্লান্ট হয়েছে। এই সোলার প্লান্ট যারা করেছেন, সোলার প্লান্টটাও একেবারে আপনার ব্রহ্মপুত্র নদটাকে একেবারে দখল করে নিয়েছে অনেকখানি। এবং দুর্গাপুর উপজেলা থেকে এই আপনার নদীর যে জমিটা, সেটি তাদেরকে ইতিমধ্যে মিউটেশন করে দিয়েছে, নামজারি করে দিয়েছে কয়েক একর জায়গা। এখন সোলার প্লান্টটা হয়েছে, আমরা এটা চাই, উন্নয়ন চাই, সোলার প্লান্ট হয়েছে ঠিক আছে, কিন্তু সোলার প্লান্ট একটু সীমিত অবস্থায় রাখা উচিত ছিল। অর্থাৎ নদীর যে জায়গা, নদীর যে কিনারা, নদীর যে ঢাল এবং নদীর মধ্যে এসে তাদের এটা দখল না করলেও চলতো। ফলে কালেক্টর বাহাদুর এই যে তাদেরকে এটা করে দিয়েছেন, এটা তারা সঠিক করেনি। ইতিমধ্যে আমরা রিপোর্ট দিয়েছি, তাদের মিটিং করে সবাইকে বলেছি, এবং আমরা এটা উচ্ছেদের জন্য বলেছি। উচ্ছেদ এখনো হয়নি, আইনে প্রয়োগের ক্ষেত্রে কিছু জটিলতা আছে। আইনে প্রয়োগ করলে আবার আদালত যেটা আছে, হায়ার আদালত, আমরা যেটা জানি মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারা যে ভালো আদেশগুলো ইতিমধ্যে দিয়েছে, আপনারা দেখেছেন যে 3503 2009 যে আদেশটা, তার উপর ভিত্তি করেই তো আমাদের কমিশন গঠিত হলো। এবং সেখানে অনেকগুলো যেগুলো আইনে আছে, আইনের বাইরে কিছু নেই, অলরেডি প্রতিষ্ঠিত আইনে, সার্কুলেটেড আইনে, জারিকৃত আইনে, এটি কিন্তু আমাদের পার্লামেন্ট আগে থেকেই কিন্তু মানে আমরা যে হেরিটেজ, মানে লিগাল যে হেরিটেজ, তার মাধ্যমে কিন্তু আমার নদী নালা খাল বিলকে রক্ষা করার বিষয়গুলো কিন্তু আছে, কিন্তু প্রয়োগ ছিল না এবং আগে প্রয়োজনও হয়নি। কারণ বাতাসের মধ্যে থেকে আমরা যেমন মনে করি না যে আসলে বাতাস এত গুরুত্বপূর্ণ, আমাদের নদীমাতৃক দেশ হওয়াতে এত নদী নালা খাল বিল, এত পানি, আমাদের মনেই হয়নি যে আসলে নদী নিয়ে এরকম একটা ক্রাইসিসে বাংলাদেশ পড়তে পারে। কিন্তু আমরা সেটা আজকে মোকাবেলা করছি, এবং সেই মোকাবেলার জন্য আজকে নতুন করে আমাদের আইন হচ্ছে, ভাবতে হচ্ছে, এবং আমাদের সবাইকে ভয়েস তুলতে হচ্ছে একেবারে জোরালো ভাবে। এই যে গত প্রথমে আমি একটু বলার চেষ্টা করছিলাম, আমি এত কথা হয়তো বলতে পারবো না আপনাদের, কিন্তু আমি কিছু জিনিস তুলে ধরি যে দখল হয়ে আছে ঢাকার আশেপাশের নদী, তুরাগ নদী। আজকে পূর্ব তুরাগটা আমি দেখে আসলাম, এবং বিভিন্ন জায়গায় কিভাবে যে আমাদের, আপনি যদি তুরাগ থেকে শুরু করেন, তার সাইডে যে আপনার 1988 সালে বন্যার কারণে যে বাঁধটা হয়েছে, একেবারে বাঁধের কোল ঘেঁষে তুরাগমুখী যে জায়গাটা, এই জায়গাটায় কমপক্ষে 10-12টা জায়গা আজকে নেমেছি। সেই নেমে আমি দেখলাম, মানুষের সাথে আলোচনা করছি, তারা দখল করে যারা নিয়েছে, তারা তার পক্ষে দখলে রাখার জন্য চেষ্টা করছেন, এবং আমরা হুঁশিয়ারি তাদের দিয়েছি, তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে সেটা বলেছি, তাদের সাথে সমন্বয় করার চেষ্টা করেছি, এবং তাদের বোঝানোর চেষ্টা করছি যে ফ্ল্যাট প্লেন হিসাবেও যদি আপনারা এটা রাখেন, তাহলে নদীর জমি আপনার থাকবে, কিন্তু আপনি সেখানে কোনো কনস্ট্রাকশন করতে পারবেন না, প্রবাহের জন্য আপনাকে এটা রাখতে হবে। সো এইটি আরেকটা সমস্যা বাংলাদেশে, দখল দূষণ যে সমস্যা, এবং উন্নয়ন ক্ষেত্রে আমরা যেটা দেখছি, সেই জায়গাটায় কিন্তু আমাদের প্লাবন ভূমিটাকে সংরক্ষণ করতে হবে, কিন্তু প্লাবন ভূমিটাকে সবাই কিন্তু দখল করে নিয়েছে। ফলে এই প্লাবন ভূমিকে যদি আমরা উদ্ধার না করতে পারি, তাহলে দেখেছেন বন্যার যে প্রকোপ, এইটা আজকে 4 মাস, মোর দ্যান 4 মান্থস কিন্তু কোথাও কোথাও বন্যা আমাদের এই যে প্রলম্বিত হয়েছে, কিন্তু এটি কিন্তু ছিল না। 1988 সালের বন্যা হলেও কিন্তু এতদিন ছিল না। এই কাপড়া পুলিশ দ্যাট ওয়াজ, বাট হোয়াই ইট ইজ কামিং। গোড়াতেই আপনারা বলেছেন অনেকটা
আমরা মনে করি ইট ইজ এ বিগ ভেরি বিগ কনসার্ন। সেটা হলো ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিং। ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং এর যে আপনি দেখেছেন যে মেল্টিংটা শুরু হয়েছে, কিন্তু আপনি সে আর্টস থেকে শুরু করে আমাদের যে হিন্দুকুশ হিমালয়, উই আর মোর কনসার্ন অ্যাবাউট হিন্দুকুশ হিমালয়। হিন্দুকুশ হিমালয় থেকে কিন্তু এখন যেটা গত 10 ইয়ার্স এর যে রিসার্চ, তাতে দেখা যাচ্ছে যে আপনি অ্যাবাউট 10% আগের থেকে বেশি মেল্টিং হচ্ছে। তাহলে এই যে মেল্টিং হচ্ছে, এখন যে পানি পাচ্ছি সে পানি আগামী দিনে আরো বেড়ে যাবে। এবং আমরা যে বে অফ বেঙ্গলের যেটা বলা হয়েছে যে আগামী 50 বছরের মধ্যে নট লেস দ্যান 1 মিটার, 1 মিটার থেকে 1.5 মিটার, অর্থাৎ আপনার 4 থেকে 5 ফিট কিন্তু আপনার উঠে যাবে, পানি যে উচ্চতা লেভেলটা উঠে যাবে বে অফ বেঙ্গলের সাইডে। তাহলে সেই দিকটায় একটা অঞ্চল বলা অ্যাটলিস্ট আপনি যেটা বলছে যে 25% বা 30% ইনান্ডেশন হয়ে যাবে। তো হোয়াট অ্যাবাউট আমাদের এই মধ্যাঞ্চল যে ঢাকা শহর এবং এর উত্তর অঞ্চলে যে আমাদের অবস্থাটা আমরা দেখছি, সেখানটা কি অবস্থা হবে? অর্থাৎ হিন্দুকুশ হিমালয়ের যে পানিটা যাবে আমাদের যে অববাহিকা দিয়া, সেই অববাহিকা আপনারা যদি দেখেন কুড়িগ্রাম থেকে শুরু করে আমাদের এই যে যমুনা, আমাদের এই যে পদ্মা, তারপরে মেঘনা, এই অঞ্চল হয়ে যেটা যাচ্ছে ওইদিকে আপনি সুরমা, আমাদের এই নদীর যে পথ ছিল এটা কিন্তু এক কথায় আমি বলবো সংকুচিত হয়ে গেছে। এবং মেঘনার যে অঞ্চল, বহুবার মেঘনাতে গিয়েছি আমরা, এনকোয়ারি করে দিয়েছি, এটা নিয়ে ক্যাবিনেট থেকেও বলা হয়েছে, ক্যাবিনেটও ইনকোয়ারি করে উচ্ছেদ করার জন্য বলা হয়েছে। সেখানে গিয়ে আশ্চর্য হবেন, খুব শক্তিশালী গ্রুপ যাদেরকে আমরা সালাম দিচ্ছি যে তারা আমাদের জিডিপিতে যুক্ত করছে, তারা ব্যবসা করছে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে, নাম এখন নাই বললাম, আমরা আমাদের অত রিপোর্ট আছে, আমাদের 2019-এর এই রিপোর্টও তাদের নাম আসছে এবং এরা চিহ্নিত। তারা, আমরা যেটা দেখেছি ইন্টিগ্রেটেড টেকনোলজি আমরা ব্যবহার করছি, অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, যেটা যে নদী কারা দখল করেছে, আগে নদী কোথায় ছিল, নদীর পথ এখন কোথায় এসেছে, এইটিকে চিহ্নিত করা দরকার। কারণ মহামান্য হাইকোর্ট যেটি বলেছে 3503 নম্বর ইয়েতে, সেটা কিন্তু বলা হয়েছে যে সিএস এর ভিত্তিতে করতে হবে। এটা অনেকে আবার অপব্যাখ্যা করেন, সিএস এর ভিত্তিতে যেতে হবে। এবং সুপ্রিম কোর্টের যেটা আদেশটা হলো সিপি নাম্বার আপিলের ডিভিশনে যেটা দিয়েছে 17/2/2020, এই বছরের ফেব্রুয়ারি 17 তারিখে যে হিয়ারিংটা নিয়েছিল আপিলের ডিভিশনে, তাদের যে রায়, এই রায় চূড়ান্ত রায়, অ্যাবসলিউট রায়। এই রায়তে বলা হয়েছে যে আমাদের নদী খুঁজতে হবে এবং নদীর ঠিকানা খুঁজতে হবে, আমাদের এটা পরিমাপ করতে হবে একেবারে। উই মাস্ট স্টার্ট উইথ সিএস পর্চা, সিএস ম্যাপ। তারপরে হয়তো আরে যদি থেকে থাকে তার বাস্তবতা, সেটা আমরা যাচাই বাছাই করবো, বাট অন দ্য বেসিস অফ সিএস। এটাকে অনেকে, কারণ কি আর যেটা হয়েছে সিএস এর পরে, সেটা ডিজিএলআর যেটা করেছে, এটাকে সংক্ষেপে বাংলা বলে ভূরেস অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। তারা এটাকে আপনি তো জানেনই যে আমাদের রেকর্ড অফ রাইটের যে সিস্টেম, সেই সিস্টেমটা তারা কিন্তু একটা সময় পর আপডেট করে। দিস ইজ আন্ডার মিনিস্ট্রি অফ ল্যান্ড। যে ল্যান্ডে আমি 2017-তে আমি সেখানকার সচিব ছিলাম, আমি দেখেছি আজকে আমাদের মানে এই ডিজিএলআর তো ছিল, এখন এই প্রেক্ষাপটটা পাল্টাচ্ছে, তাদের চিন্তা চেতনার মধ্যেও কিন্তু আমরা একটা মানে কি বলে নতুন চিন্তা চেতনার সূচনা করতে পেরেছি। এবং তারা অতীতে যেটা করেছেন সেটি যে ভুল হয়েছে, অর্থাৎ নদীর জমি সিএস মোতাবেক রক্ষা না করে আরএস করে, এইটা যেখানে নদীটা যেখানে জেগে উঠলো, চর করেছে, সেইটি অন্যদের নামে দিয়ে দেওয়া হয়েছে ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট। সেই জায়গাটা এখন এই বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেসম্যান, তারা কিন্তু এটা দখল করে এখন ব্যবসা, জমজমাট ব্যবসা করছে, বাট এট দ্য কস্ট অফ দি রিভার্স অফ দি পিপল। যার মালিক হচ্ছে জনগণ। ইতিমধ্যে হাইকোর্টে বলছে এটা অনেক ভালো জিনিস ঘটেছে বাংলাদেশে, যা অন্য জায়গায় ঘটেনি, যে লিভিং বিং এই যে এবং জুরিস্টিক পারসন বা লিগাল যে এন্টিটি যেটা আছে, এইটা কিন্তু নদীকে এখন দেওয়া হয়েছে এবং নদী এখন তার অধিকার সে ঘোষণা করতে পারছে। এবং সেই জায়গাটায় আমরা সাথে সাথে দেখছি যে গার্জিয়ান অফ দ্য রিভার্স, এটা কিন্তু বলা হয়েছে নদী রক্ষা কমিশনকে। হয়তো আমি বলবো যে আমি হয়তো ওরকম যোগ্য চেয়ারম্যান নই, যিনি এখনো নিজেকে আমি দাবি করতে পারছি না যে এই যে গার্জিয়ান অফ দ্য রিভার্সের যে গুরু দায়িত্ব, এইটি আমি হয়তো বহন করতে এখনো সক্ষম হইনি। কিন্তু আমি মনে করি একটা বিশাল ব্যাপার ঘটেছে
যে সরকারের যে গভর্নেন্স সিস্টেম, যে ডিপার্টমেন্ট গুলো ছিল, বিআইডব্লিউটিএ, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, যুগ যুগ ধরে যারা কাজ করছে, তার বাইরে এসে কিন্তু মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, যেটা এখন অ্যাবসলিউট হয়ে গেছে, তারা কিন্তু একটা গার্জিয়ানশিপ খুঁজেছে, যারা নিউট্রালি গভর্নমেন্টের কি বলে যে সাহায্য সহযোগিতা নিয়ে তারা কিন্তু নদীকে রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। আমি এতটুকু বলি, সেই ক্যাপাসিটিতে কিন্তু জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসেবে সবাইকে নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমরা স্পষ্টবাদিতা নিয়ে নদীর কথা আমরা তুলে নিয়ে আসতে পেরেছি। আমি মনে করি আমাদের আগামী দিনগুলোতে আরো কঠোরভাবে কাজ করতে হবে। ইতিমধ্যে আমরা হার এক্সেলেন্সি অনারেবল প্রাইম মিনিস্টারের কাছে আমরা নদী রক্ষা কমিশনের তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা যেটাকে বলে আপনার সামারি পাঠিয়েছি। সেই সামারিতে আমরা বলেছি যে মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যেটা বলছে, জাতীয় নদী রক্ষা কমিশন হবে একটা কার্যকর এবং স্বাধীন প্রতিষ্ঠান। এই কার্যকর স্বাধীন প্রতিষ্ঠান কোনো মন্ত্রণালয় বা ডিভিশনের অধীনস্থ থাকতে পারে না। এবং এটা আপনারা ইতিমধ্যে বলেছেন যে এই নাম্বার অফ আপনি কমপক্ষে হলো কম বেশি আপনি সরাসরি 8 থেকে 11টা মিনিস্ট্রি আছে আপনার সরাসরি জড়িত, তারপরে আরো অনেকগুলো মিনিস্ট্রি আছে যারা জড়িত। এমন মিনিস্ট্রি নেই যারা এটা টেকসই উন্নয়নের কথা যখন আমরা বলবো, এই টেকসই উন্নয়নের যে আপনি দেখেছেন যে আমাদের যে টেকসই উন্নয়নের জন্য যে কাঠামোটা এবং যে টার্গেটটা ইতিমধ্যে এসেছে, সেই গোলগুলো পরিপূর্ণ করার জন্য নদী ছাড়া এবং নদী রক্ষা ছাড়া, নদী পানি পরিবেশ ব্যবস্থাপনা ছাড়া কিন্তু উন্নয়ন সম্ভব হবে না। এই ক্ষেত্রে ভুলে যাওয়ার আগে আমি বলবো, দেখুন ইতিমধ্যে কিন্তু আমাদের অনেক রিসার্চাররা লিখছেনও, এবং ইতিমধ্যে একটা বই প্রকাশিত হয়েছে, খুব ভালো বই, যেটা রিভার্স অ্যান্ড এসডিজি মানে ডেভেলপমেন্টের উপরে যে বইটা করেছেন আমাদের ডক্টর নজরুল সাহেব। উনি একটি বই ইতিমধ্যে আপনারা দেখেছেন, এটা জানেন, এটা প্রকাশিত হয়েছে। সেখানে কিন্তু তিনি এর আগেও কয়েকটা বই লিখেছেন, এবং এর মধ্যে যে প্রাধান্যটা দিয়েছে আমি মনে করি এটি আমাদের আলোচনায় আসা উচিত খুব। বাংলাদেশ গভর্নমেন্ট 15th অ্যামেন্ডমেন্টে কনস্টিটিউশনের যেটি যোগ করলেন যে 18 ক, এই জায়গাটায় যেটা এসছে এটি কিন্তু আপনার আমি বলবো একটা পজিটিভ দিক, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এটা ঘটেছে কিন্তু পার্লামেন্টে। এবং এখন কিন্তু আমাদের আর একটা কনস্টিটিউশনাল বেস তৈরি হয়েছে, এবং আরো অনেকগুলো কনস্টিটিউশনের অনুচ্ছেদ আছে, আপনাদের 21 অনুচ্ছেদ, 30 অনুচ্ছেদ, 31, 32, এই অনুচ্ছেদ গুলো কিন্তু মানুষের অধিকারের কথা বলেছে। এবং নদী যে শাশ্বত, নদী যে আমাদের রক্ষা করতে হবে, এই বিষয়টা কিন্তু এখন ফোর ফ্রন্টে চলে এসেছে। এবং নদী আমাদের এখন মাল্টি পারপাস ইউজ নদী, এটি যে আমাদের করতে হবে এবং একত্রিত হয়ে যে আমাদের সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে, এখানে কোনো দ্বিধা নেই। তো আমি ওই জায়গাটা আবার ফিরে যাই যে নদী লিভিং বিং, নদী জুরিস্টিক পারসন এবং নদী রক্ষা কমিশন যেটা অলরেডি গঠিত হয়েছে, তাদের যে ক্ষমতায়ন, এই ক্ষমতায়নটা খুব প্রয়োজন। এই ক্ষমতায়নের জন্য এটা স্বাধীন করতে হলে আমরা বলেছি যে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে তার অলওয়েজ সভাপতি, তিনি প্রধান, এবং তিনি মিটিং করেন, সেখানে সকল মন্ত্রী বাহাদুরগণ তার মেম্বার, এবং সেখানে সচিবরাও আসেন। তো সেই জায়গাটায় নদী রক্ষা কমিশন যদি অ্যাটাচ থাকে, কাজ করে, তাহলে কিন্তু নদীর কি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে প্রতি সপ্তাহে নিয়ে আসা যায়, প্রয়োজনে প্রতি সপ্তাহে যে মিটিংটা করেন সেই সময় আনা যায়। সেই জন্য আমরা নদী রক্ষা কমিশনের তরফ থেকে কিন্তু আমরা সামারি দিয়ে চেয়েছি যে আমাদের অবিলম্বে জাতীয় নদী রক্ষা কমিশনকে স্বাধীনভাবে কাজ করার জন্য বলা হোক, আর্থিক স্বাধীনতা আমাদের দেওয়া হোক, আমাদের টাকার বাজেট দেবে গভর্নমেন্ট, সেই বাজেট আমরা যেটা ব্যবহার করব, যেখানে যতটুকু করা দরকার আলাপ আলোচনা করে আমরা করব। কিন্তু সরকারের যে একেবারে স্ট্রিংজেন্ট যেটা স্ট্রিক্ট রুলস রেগুলেশন যেটা আছে, সেইটি মনে করে যে নদীর উন্নয়নের জন্য বাস্তবে যেটা প্রয়োজন, সেইটি আবার উইল হ্যাভ টু গো ব্যাক টু দি মানে কি বলে যে ফাইন্যান্স ডিভিশন, এটি করলে নদীর উন্নয়ন করা যাবে না। সেই জায়গাটায় তবে একটা জবাবদিহিতার জায়গা থাকবে, মানুষের জায়গা। তো এই যে কতগুলো প্রশাসনিক জায়গা, ম্যানেজমেন্টের একটা জায়গা, তারপরে যেটা আমরা বললাম যে বাজেটিং এর জায়গা,
এবং অর্থ বরাদ্দের যে ব্যাপারটা, এইগুলো কিন্তু আমরা সরকারের নজরে আনার চেষ্টা করেছি। কিন্তু ইতিমধ্যে দেখছেন পত্রপত্রিকায় আপনারা এসেছে, এই জায়গাটায় নৌ পরিবহন মন্ত্রণালয় মনে করে যে নদী রক্ষা কমিশন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ থাকতে হবে, অধীনস্থ একটা প্রতিষ্ঠানের মতো এটাকে ব্যবহার করছে এবং তারা মনে করছেন। সেটি কিন্তু সেদিন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয় সেখানটা ছিলেন, আমরা মিটিং করেছি। অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ম্যানেজারিয়াল অ্যাসপেক্টে এই অ্যাসপেক্ট গুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। তারাও এটা ভেবে দেখবে বলে এটা মনে করেছেন। আমি মনে করি চ্যানেল মহোদয় আবার আসবো আপনার কাছে, আমি একটু প্রশ্ন আমি করে নিয়ে একটা নিই। কথা বলে শেষ করে দিচ্ছি, একটা লাইন। জি, সেটা হলো যে এই জায়গাটায় আমাদের যে পরিবর্তনটা এটা সূচিত হয়েছে এবং আমি মনে করি যে চিন্তা চেতনা আমাদের ছিল এটা পরিবর্তন হতে শুরু করেছে। আমি মনে করি জনগণ যেটা চাচ্ছে সেই জায়গাটায় আমরা আস্তে আস্তে যেতে পারবো এবং এই যে নদী রক্ষা কমিশনের যে স্বাধীনতা এবং যে ক্যাবিনেটের সাথে আমাদের কাজ করার যে ইয়েটা, অভিপ্রায়টা, আমি মনে করি এটা ইফ নট টুডে টুমরো ইট উইল বি রিকগনাইজড। থ্যাংক ইউ। ধন্যবাদ। এখানে অনেকেই প্রশ্ন করতেছেন, একজন প্রশ্ন করেছেন আপনার কাছে, এই প্রশ্নটা আমি আসবো। একজন প্রশ্ন করেছেন যে নদী কমিশনে অনেক প্রস্তাব পাঠিয়েছে সংসদে বা সংসদের কমিটিতে, এ ব্যাপারটা আমি জানতে চাইবো যে কি অবস্থা। আমি এটা পরবর্তীতে আসছি আপনার কাছে। আমি যাবো একটু আমাদের সাংবাদিক কালেকন্ডের সিনিয়র রিপোর্টার নিখিল বদ্রর কাছে। নিখিল বদ্র, আপনি যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কাছে খুব সংক্ষিপ্ত ভাবে। ধন্যবাদ রূপক দা। এইখানে অনেক বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে এবং সর্বশেষ আমাদের সম্মানিত চেয়ারম্যান যে মহোদয় যে কথা বললেন, তাতে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে আসলে মানুষ বাঁচাতে হলে নদীকে বাঁচাতে হবে, নদীকে রক্ষা করতে হবে এবং সেই ক্ষেত্রে সরকারের আন্তরিকতা, জাতীয় কমিশনের আন্তরিকতা কোনো ঘাটতি নেই। কিন্তু একজন সাংবাদিক হিসাবে আমার কাছে মনে হয় স্পষ্ট যে সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থাগুলোর ভিতরে যে সমন্বয় থাকার কথা এই জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে, সে জায়গায় মনে হয় অনেক বেশি ঘাটতি আছে। তা সেই সমন্বয়টি কিভাবে করা যায় সেটি নিয়ে বোধহয় প্রধানমন্ত্রীর সাথে বসা দরকার। কারণ আমরা জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিশ্বের তৃতীয় দেশগুলোর নেতৃত্ব দিচ্ছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই নেতৃত্বের জায়গায় রয়েছেন। তা আমরা যদি জলবায়ু পরিবর্তনের এই বিরূপ পরিস্থিতি মোকাবেলা করতে চাই, তাহলে নদীকে অগ্রাধিকার দেওয়াটা খুব জরুরি, এটি আজ স্পষ্ট। তা আগামীতে আমার প্রস্তাব থাকবে যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থাগুলো সমন্বিতভাবে উদ্যোগ নিবে এবং সেক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলো তাদেরকে সহযোগিতায় এগিয়ে আসবে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের নদী রক্ষা করা সম্ভব হবে, একই সঙ্গে টেকসই উন্নয়নের যে কথা আসছে সেটি নিশ্চিত করা সম্ভব হবে। ধন্যবাদ। ধন্যবাদ নিখিল বদ্র, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটু যাব আমাদের খুলনা পুর প্রধান এবং বাগেরহাটের বাপার আহ্বায়ক নুর আলম শেখের কাছে। নুর আলম শেখ, আপনার যদি কোনো প্রশ্ন থাকে খুব সংক্ষিপ্ত হবে, আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে। হ্যাঁ রূপকদা, প্রশ্ন বলতে আমার যেহেতু আগেই বলেছে যে আমাদের পশুর নদী হচ্ছে সুন্দরবনের প্রাণ এবং এই সুন্দরবনটা যেহেতু মিষ্টি এবং লবণ পানির সংমিশ্রণে গড়ে উঠেছে সংযোগ স্থলে, তো আজকে উজান থেকে যে মিষ্টি পানির প্রবাহটা কমে গেছে বিশেষ করে ফারাক্কা বাঁধের কারণে। সুতরাং আজকে সুন্দরবনকে বাঁচাতে হলে সে উজান থেকে মিষ্টি পানির প্রবাহটা যদি না আসে তাহলে সুন্দরবনকে যেমন রক্ষা করা যাবে না। পাশাপাশি যে আমরা যেহেতু এখানে সুন্দরবন এবং উপকূলীয় এলাকায়, সেখানে যে ওয়ান টাইম যে প্লাস্টিক, আমাদের প্লাস্টিক দূষণ বন্ধ করতে গেলে ওয়ান টাইম প্লাস্টিকটা বন্ধ করা উচিত। কারণ আপনি সুন্দরবনে সেই কটকায় যান, সেখানে যাবেন, সেখানে একেবারে প্লাস্টিকে ভরা আর কি। আমি তো বছরে 4-5 বার যাওয়া পড়ে, সুতরাং ওই সুন্দরবনের ভিতরেও আছে, সুন্দরবনের ভিতরে কটকা যেখানে টুরিস্টরা যায় সেখানে প্রচুর আছে। কাজে এই সুন্দরবন মানে উপকূলীয় এলাকায়, বিশেষ করে পর্যটন এলাকায় ওয়ান টাইম প্লাস্টিকটা বন্ধ করা উচিত। আর একটা বিষয় হলো যে সবুজ ক্যাটাগরি শিল্প আর লাল ক্যাটাগরি শিল্প, রাতারাতি যে পরিবেশ মন্ত্রণালয় থেকে যে লাল ক্যাটাগরি শিল্পগুলোকে সবুজ ক্যাটাগরি করে ফেলা হলো এবং সেগুলো নদীর পাড়ে, পশুর নদীর পাড়ে করার অনুমতি দেওয়া হলো, সেই বিষয়টাও আমাদেরকে চিহ্নিত করা উচিত এবং এটা বিশেষ নজর দেওয়া উচিত কোনগুলো লাল ক্যাটাগরি এবং কোনগুলো সবুজ ক্যাটাগরি শিল্প। এবং তার তো নিশ্চয়ই একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থাকা উচিত এবং বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা থাকা উচিত।
সেগুলো আমাদের দেশে মনে হয় না যে যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে। আর বিশেষ করে আরেকটি বিষয় বললো যে সরকারি খাল আজকে অনেক জায়গায় খাল মারা গেছে, খাল নাই সেখানে, কিন্তু অনেক নতুন খাল আবার সৃষ্টি হয়েছে, সেগুলো হয়তো ব্যক্তি মালিকানায় আছে। তাহলে এখন এই যে ব্যক্তি মালিকানার এই খাল, সেটিও প্রবাহমান এবং সেটিও যথেষ্ট আবেদন রাখে আর কি। তো এখন এগুলো সরকারি হওয়ার কোনো উপায় আছে কিনা, বা সরকারি খাল যেখানে ছিল সেটি এখন সেখানে নাই, সরে গেছে, হয়তো সরে যে ব্যক্তি মালিকানার অধীনে হয়তো চলে গেছে, কিন্তু সেগুলো কে সরকারি বলা হবে কিনা, এই বিষয়ে একটা ব্যাখ্যা বা একটা সংজ্ঞা নির্ধারণ করা, আইনি সংজ্ঞা নির্ধারণ করা জরুরি বলে আমি মনে করি। সর্বশেষ আমাদের প্রথম দিকেই যখন শুরুতেই কালের কণ্ঠের সাংবাদিক নিখিল বদ্র বলছিল যে যত্রতত্র ব্রিজ, বিশেষ করে আমাদের এই উপকূলীয় এলাকায় ত্রাণের ব্রিজ করে ত্রাণ মন্ত্রণালয়, এটি খালকে রাতারাতি হত্যা করে না। কারণ হচ্ছে যে একটা খাল, এখানে অসংখ্য ত্রাণের ব্রিজ হয় এবং সেই ত্রাণের ব্রিজ গুলো এত ছোট ব্রিজ হয়, ওই খালটা যতটা বড় ছিল তার প্রায় অর্ধেক। ওই খালটা দুই দিক থেকে একেবারে সংকীর্ণ করে এনে তারপর ওখানে ছোট একটা ব্রিজ করে দেওয়া হয়। এই ব্রিজ গুলো হয়তো উত্তরবঙ্গে বা অন্য অঞ্চলে যেখানে জোয়ার ভাটার অঞ্চল না, বিলের এক পাশ থেকে আর এক বিলে পানি যাবে, সেরকম হয়তো কালভার্টের মতো আর কি, সেখানে হয়তো এটা সাজে। কিন্তু এটি আমাদের এই উপকূলীয় এলাকায় যেখানে জোয়ার ভাটা অঞ্চল, সেখানে এটি কোনোভাবে এটি সম্ভব না। কাজে এই যে উন্নয়ন পরিকল্পনাটা করে আর কি, সেন্ট্রালাইজড যে পরিকল্পনা, এখান থেকে যেটা আমাদের শমশের ভাই তখন বলেছিল যে আসলে একেবারে জেলেদের কাছে যাইতে হবে, কৃষকের কাছে যাইতে হবে, বা যেখানকার মানুষ উন্নয়ন পরিকল্পনা তাদের কাছ থেকে শুনেই করা উচিত, সেটি না হওয়ার ফলে আমাদের এই সমস্যা হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ আলম ভাই। আমাদের এই অনুষ্ঠানে ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুল রহমান উনি বলছিলেন যে ব্যাপারটা উনি দেখবেন। আমরা আশা করি আমাদের নদী কমিশনের চেয়ারম্যান সাহেব এটা নিয়ে একটু কাজ করেন, বিশেষ করে মানে আপনার উপকূল অঞ্চলের ব্যাপারটা নিয়ে আমি অনুরোধ করব। এখন যাব আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমাদের নদী অধিকার মঞ্চের সদস্য সচিব শমশের আলী ভাই। শমশের আলী ভাই, আজকে অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে, আপনার যদি কোন ধরনের প্রশ্ন বা কোনো পরামর্শ থেকে থাকে একটু কাইন্ডলি একটু আনমিট করতে হবে, একটু আনমিট করতে হবে, শোনা যাচ্ছে না। ধন্যবাদ দুপন ভাই। আমি খুব সংক্ষেপে বলবো, আমার তিনটা বক্তব্য আছে। একটা বক্তব্য হলো আমাদের যে ভূমি আইন, যেটার প্রজাদের অধিকার মূলত নিশ্চিত হয় 1885 সালের আইন দিয়ে, এবং আমরা যে সিএস রেকর্ডের কথা বলি সেটার ভিত্তি হলো 1885। এখন তারপরে হলো 1950, যেটাতে হলো এসে রেকর্ড, যেটা থেকেই আসলে এসে রেকর্ড থেকেই, হাতের একা রেকর্ড থেকেই অনেক রকমের ঘাপলা তৈরি হয়েছে। কারণ এই এসে রেকর্ডের সবচেয়ে দুর্বল দিক হলো এসে রেকর্ডের পরে আমাদের খাস জমিগুলোর কোনো ডিমার্কেশন বা দখলি কোনো চিহ্ন দেয়া হয় নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো জেলা প্রশাসক বা কালেক্টরগণদেরকে অনেক কাজ করার অ্যাবসোলুট ক্ষমতা দেয়া হলো। ভূমি মন্ত্রণালয়কে অনেক কিছু করার ক্ষমতা দেওয়া হয়েছে অ্যাকসেপ্ট জবাবদিহিতা। আজকে যদি জবাবদিহিতা থাকতো, আজকে মাননীয় চেয়ারম্যান উনি আমাকে বলতে পারবেন যে নদী, যে জায়গাগুলো মানুষের জমিগুলা দখল করা, উচ্ছেদ করা হলো নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে, অধিকাংশ লোক তারা পর্চা দেখিয়েছে, মিউটেশন পর্চা। ওই মিউটেশন পর্চা প্রমাণ করে তাদের নামে জমি খারিজ হয়েছে। জমি খারিজ হওয়া জমি থেকে উদ্ধার করাটা, মানে উদ্ধার করাটাই হলো আইনত অবৈধ। আমি সেই জন্য বলি ক্ষমতা আছে, জবাবদিহিতা নাই। এরপরে বলি সিকস্তি পয়স্তি আইন, ওইটা হলো একটা কালো আইন, এটা বাতিল হওয়া উচিত। এবং এটা বাতিল হয়ে যখনই জমি সিকস্তি হচ্ছে, সাথে সাথে 1917 সালের ভূমি অধিগ্রহণ আইন অনুযায়ী তাদের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া উচিত। কারণ ক্ষতিপূরণ বিহীন জমি সরকারি করে ফেলা, এটা একটা কালো আইন। এই কালো আইন আমাদের দেশে এখনো আছে। আমাদের দেশের অনেক কিছুই পরিকল্পনা হয়, কিন্তু আইনি কাঠামোতে গেলে আমরা ব্রিটিশ ছাড়া আর কিছুই দেখতে পাই না। আপনি বলেন পৃথিবীর কোনো সভ্য দেশে 3 স্তর বিশিষ্ট নিয়োগ কাঠামো নেই, কিন্তু আমাদের দেশে আছে। যাই হোক, তারপরে বলা হয়েছে নদীর ছাড়া উন্নয়ন হবে না। এই কথাটা কোথায় লেখা আছে? এই কথাটা আছে আমাদের আলোচনায়, আমরা যারা নদী নিয়ে কথা বলি
এই কথাটা বলেন আমাদের নদী কমিশনের সদস্যরা, নদী কমিশনের চেয়ারম্যান, উনি সব জায়গায় এটা প্রচার করছেন, কিন্তু আমার যতগুলা উন্নয়ন পরিকল্পনা হয় সেখানে এই জিনিসটার কোনো ছোঁয়া আমি পাই নাই। যদি থাকতো তাহলে ওইসব প্রকল্প দ্বারা আমার নদী মরে যাওয়ার কথা না, আমার কোহিলিয়া নদী মরে যাওয়ার কথা না, ওইসব নদীর পাড়ে আমার নদী এই ক্ষতি হয়ে যাওয়ার কথা না, এবং আমার নদীর পাড়ে ইটিপি ছাড়া কারো বাপের সাধ্য না ওইখানে গিয়ে, এবং কারো বাপের সাধ্য না নদীর মাঝখানে গিয়ে খুঁটি কাটা, যদি থাকতো। এবার আসেন প্লাবন ভূমি, ডেল্টা প্ল্যান। ডেল্টা প্ল্যান কি? ডেল্টা প্ল্যান তো হলো ফ্লাড অ্যাকশন প্ল্যানের একটা আপার ভার্সন, যেটাও আমরা করি নাই, বাইরের বিশেষজ্ঞ দিয়ে করানো হয়েছে। এবং সেখানে ফ্লাড অ্যাকশনের নামে আমাদের দেশের যে সর্বনাশটা করা হয়েছে, ওই সর্বনাশের আরেক ধাপ যাচ্ছে আমরা ডেল্টা, অনেক ওয়াইড, অনেক বড়। আলটিমেটলি ডেল্টাতে গিয়ে আমার ফ্লাড প্লেন গুলো আমরা কি পুনরুদ্ধার করতে পারবো? সেইটার এখনো পর্যন্ত পরিষ্কার কোনো কিছু বলা নাই, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ছাড়া। একটা জিনিস আমি বুঝি না, যে নদী রক্ষার জন্য আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লাগবে কেন, প্রাকৃতিক সম্পদ রক্ষা করার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লাগবে কেন? যখন কেউ বলে প্রাকৃতিক সম্পদের উপরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে, আইদার সে এটা বোঝেই না, অথবা বোঝার পরে তার ভেস্টেড ইন্টারেস্ট আছে অন্য কোনো জায়গায়। আমি ধন্যবাদ সবাইকে, এইটুকু আমার কথা শেষ। ধন্যবাদ জানাচ্ছি শমশের ভাই, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি যাব আমাদের মাননীয় চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান আলাদার মহোদয়ের কাছে। এর আগে আমার এখানে কিছু অনেক প্রশ্ন করেছেন অনেক দর্শক, এবং যেটা হচ্ছে যে এখানে একজন দর্শক প্রশ্ন করেছেন, সরকারি হিসাবে বাংলাদেশে 405টি নদী আছে, কিন্তু বেসরকারি হিসাবে 230টি নদী রয়েছে। এই যে একটা যে নদী নিয়ে যে একটা ধরনের হিসাবের যেটা পার্থক্য, এবারে কি বলবেন মাননীয় চেয়ারম্যান? এইটি আছে, এবং আমি আগে বলেছি যে আমাদের নদী যেটা আছে, আমাদের জায়গা যা আছে, আমাদের যে ভূখণ্ড আছে, আমরা যে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে ভূখণ্ড আমরা আমাদের ভূখণ্ড নিয়েছি, সেই ভূখণ্ড তো আছে। ফলে সেই নদী কোথায় যাবে? নদী আছে। আমি আগেই বলেছি নদী কেউ খুব দখল করে আছে, কিন্তু আমাদের সিএস পর্যায়ে যেখানে যে নদীগুলো ছিল সে সিএস পর্যায়ে, এবং আইন যেটি বললেন, এই যে সঞ্চয় ভাই বললেন, আমি এখানে একটু ক্লিয়ার করতে চাই যে সিএস ম্যাপটা যখন হয়েছিল সেই সময় থেকে তারপরে আরএস হয়েছে। সিএস এ যেখানে যতগুলো নদী ছিল, আরএস হওয়ার পরে এই নদী তো অন্যের কাছে যাওয়ার কথা না, তাহলে সেই নদী আমাদের আছে। সেই জন্য আমরা কালেক্টর বাহাদুরকে ইতিমধ্যে বলেছি যে জেলা প্রশাসন এবং কালেক্টর, যে আপনারা আমাদের নদী কোথায় কতটা আছে এক্স্যাক্টলি সেটা দেন এবং আমরা উত্তরে যাব। তো এবারে আমরা প্রকাশ করবো, কিন্তু জেলার থেকে পেয়েছি, এবং আপনাদের আশ্বস্ত করতে পারি যে দু একটা নদী হয়তো শুকিয়ে গেছে, খাল শুকিয়ে গেছে, বড় নদী আমি তো মনে করি যে শুকিয়ে গেলেও সে একেবারে বিলুপ্ত হয় নাই, সেরকম একটা জায়গা থেকে আমরা কিন্তু নদী উদ্ধার শুরু হয়ে গেছে। নাম্বার ওয়ান, অচিরেই আমি এখন বলতে চাই না এই মুহূর্তে, কারণ নদী রক্ষা কমিশন টোটালিটিটা নিয়ে যিনি যার খাতায় নদীর হিসাব, সেই কালেক্টরকে, সেই জেলা প্রশাসকের কাছ থেকে আমরা লিখিত নিচ্ছি, এবং তাদেরকে কিছু সময় দিয়েছি যে আপনারা পুরো খুঁজে খুঁজে বের করে নিয়ে আমাদের বলেন নদী কোথায়। সেভাবে কিন্তু নদী খোঁজা শুরু হয়ে গেছে অলরেডি, এবং আমরা এক্সাক্ট যে নাম্বারটা নদী, যেটা 1200 বলেছে, 1300 বলছে, 1178 বলেছে, যেটাই হোক, নদী কিন্তু কম বেশি আমাদের ওই জায়গাটায় আছে, নদী চলে যায়নি। নাম্বার হলো যে তবে সংকুচিত হয়েছে। আগে নদী আপনি যেটা দেখেছেন যে আমাদের এই যে মেঘনার কথা বলেন, তো মেঘনা আমরা দেখেছি যে মেঘনা তো আপনি এই নারায়ণগঞ্জের কাছে যদি যান তাহলে দেখবেন মেঘনা কোথাও কোথাও অর্ধেক হয়ে গেছে, এবং আমরা দেখেছি প্রায় 580 পর্যন্ত কোনো ইন্ডাস্ট্রি মেঘনাকে দখল করে নিয়েছে, মেঘনার গর্ভে। তো আবার এটা 450, 480, মানে 320, 350 এত ফিট দখল করে নিয়েছে। সো যেটা বললেন ইতিমধ্যে আলোচনা হয়েছে, আমি দু একটা কথা বলতে চাই, এটা যে কোঅর্ডিনেশন সিস্টেম যেটা আছে, অ্যাপ্রোচ, এবং এটা কিন্তু কমার্শিয়াল অ্যাপ্রোচের সাথে এটা জড়িত। এই কমার্শিয়াল অ্যাপ্রোচটা খুব ভাইব্রান্ট, এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তার জন্য আমাদের একটা শুভ সূচনা হয়েছে আমাদের কনস্টিটিউশনে কিন্তু আপনার ইকোলজিক্যাল আসপেক্টটা চলে এসেছে 18 পথে, এবং সেখানে বলা হয়েছে যে আমরা এনভায়রনমেন্টাল আসপেক্টে যেটা বলবো নেচার বেসড
যে নদীর উন্নয়ন সেটির দিকে আমরা যাবো, যে কথা এখনই শমশের আলী ভাই বললেন, এবং আমরা কিন্তু একথাই বলার চেষ্টা করছি। এবং ঢাকার যে বুড়িগঙ্গা নদী এবং তুরাগ নদী নিয়ে যে প্রজেক্ট ইতিমধ্যে করছে বিআইডব্লিউটিএ, তাদেরকে কিন্তু আমরা ডেকে নিয়ে এক্সপার্টদের নিয়ে মিটিং করে লিখিতভাবে আমাদের কাছে এগুলো আছে, এগুলো প্রকাশিত হয়েছে, আরো আমরা প্রকাশ করছি। তাদেরকে বলছি যে ন্যাচার বেসডে যেতে হবে, কিন্তু সেই জায়গাটায় আমি দেখেছি কিছু আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ আছে। এবং আজকে যেটা গিয়ে অবস্থাটা দেখলাম, আপনি দেখবেন যে তুরাগ নদী, ও মাই গুডনেস, আপনি যদি আমিনবাজারের ওই ব্রিজটা আপনারা চেনেন, সেখান থেকে যদি দাঁড়িয়ে দেখেন তাহলে ব্রিজটা কত বড় আর নদীটা কত 3 ভাগের 1 ভাগ, কোথাও কোথাও তার চেয়ে কম হয়ে গেছে। ওখানে অনেকগুলো মানে কি বলে যে আপনি আবাসন প্রকল্পের ইয়েটা এসেছে, এবং সেই জায়গাটায় আজকে আমরা উদ্ধারের চেষ্টা করেছি। তো আমি আশ্বস্ত করতে চাই এটা উদ্ধার হবে। তুরাগের আজকে বিরুলিয়ার পয়েন্টে গিয়ে দেখবেন এবং আশুলিয়ার পয়েন্টে দুটো ব্রিজ হয়েছে, দুটো ব্রিজ এত ছোট করেছে, আমার তো মনে হয় যে এটা যারা করলেন তাদের তো জনগণের আদালতে তাদের ফাঁসি হওয়া উচিত। আমি এদেশের একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসেবে এটা বলছি, এই ইঞ্জিনিয়াররা কোথার থেকে শিখলেন? হার্ড এক্সেলেন্সি অনারেবল প্রাইম মিনিস্টার, তিনি উদার নদীর ব্যাপারে অর্থায়ন করার ক্ষেত্রে, কিন্তু তারা এতটুকু ছোট করে দিয়ে দুই দিকে নদীর মধ্যে দুই দিকে রাস্তা করে মাঝখানে এসে একটু মানে ব্রিজ করলেন, তার নিচ দিক দিয়ে একটা নৌকাও যেতে পারে না। এখন যেহেতু পানির একটু উচ্চতা বেড়েছে, আপনি এখন কিন্তু যেতে পারে না। আমরা ওই দিকে যেতে পারিনি আজকে আশুলিয়ার ওই সাইডে। এটা কেন ঘটলো ভাই? এই ইঞ্জিনিয়াররা কেন এটা করলেন? এবং তারা এটা করে দুই দিকের যে ফ্ল্যাট প্লেন আছে এটা দখলের মানে মানে সুযোগ করে দিয়েছে। আমার তো মনে হয় জোট সাথে ওই ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে এই যে এইটা যারা প্ল্যানিং করলেন, এটা যারা যে আমাদের সম্মানিত ইঞ্জিনিয়ার মহোদয়গণ, তারা তো এই কাজটি কেন করলেন? এইটার জবাবদিহিতার মধ্যে তাদের আনতে হবে। আমি আজকে বলেছি 1898 সালে মানে আমাদের যে সিআরপিসি, যে ক্রিমিনাল প্রসিডিউর কোড, যেটা আপনারা জানেন, এই ক্রিমিনাল প্রসিডিউর কোডে 133 ধারায় বলে দেওয়া আছে কিন্তু এটা ক্রিমিনাল অফেন্স। ফলে নদীকে এইভাবে যারা আপনার এটা পাবলিক নিউসেন্স অলসো, তাদেরকে কিন্তু জেলে ঢুকাতে পারা যায় 1898 সালে সেটি। এবং আপনি দেখবেন পেনাল কোড যেটা 1860 সালে, সেখানে কিন্তু স্পষ্ট ধারা বলে দেওয়া আছে যে এটা পেনাল অফেন্স, কিন্তু আমরা কিন্তু সেটা প্রয়োগ করি না। ফলে ইতিমধ্যে আপনারা বলেছেন, আজকে বক্তারা বলেছে, আমি যেটা দেখেছি যে এইটা পরিবর্তন এসেছে, কিন্তু আমরা এতদিনে বুঝিনি নদী সংরক্ষণ করতে হবে। সেই যে চিন্তাধারা থেকে আমাদের লোক, আমাদের ডেভেলপাররা এবং আমাদের যারা প্রয়োগকারী সংস্থা, আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেটর এবং নদী যারা, তাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং এটা শুরু হচ্ছে, তাদেরকে আমরা সেন্সিটাইজ করছি, হাজারো চিঠি দিচ্ছি এবং প্রয়োগ হচ্ছে। এই প্রয়োগটা আরো দ্রুত করতে হবে, তা না হলে আমরা নদীকে তার প্রাণ ফিরিয়ে দিতে পারবো না। এবং এইখানে 2-4 জনকে আপনারা এখানে পরিবেশের কথা বলেছেন। দেখুন পরিবেশ আইন তো একটা ভালো আইন। 2010 সালে কিন্তু এই সরকারের আমলেই পরিবেশ আইনে কিছু পরিবর্তন আনা হয়েছে। পরিবেশ আইনে কিন্তু 5 বছর, 7 বছর, 10 বছর জেল দেওয়া যায়, কিন্তু আপনারা শুনেছেন একজন তো 1 ঘন্টার জন্য জেল দেওয়া হয়েছে, একজন কেউ না। আমি পরিবেশ অধিদপ্তরকে বলছি, মাননীয় পরিবেশ মন্ত্রী মহোদয়কে বলেছি, এবং এই যে পরিবেশ অধিদপ্তর এবং অন্য যারা আছে তাদের সাথে আমরা মন্ত্রণালয়ে গিয়ে তাদেরকে ব্রিফ করেছি। এবং হোল বাংলাদেশের নদী নালা খালবিল গুলোর যে আমি ভিডিও করে নিয়েছি, আমরা সেই ভিডিওগুলো আমরা কিন্তু দেখেছি যে কিভাবে ভয়াবহভাবে দখল হয়েছে এবং দূষণ হয়েছে। সেই ভয়াবহ দখল দূষণের চিত্র কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয়কে যারা অ্যাডমিনিস্ট্রেটর এবং যারা এক্সিকিউটিভ তাদের সামনে তুলে ধরেছি, এবং তাদেরকে বিনীত অনুরোধ জানিয়েছি যে আমাদের আইনে প্রয়োগ করতে হবে। দেখুন, কোটি টাকাও যদি আপনি ফাইন করেন, 1 কোটি টাকা ফাইন করলেন, আমি 1 করোড় 100 কোটি টাকা, 1 কোটি টাকা দিতে আমার কোনো অসুবিধা আছে? হাসি মুখে দেবো। তো এইটিতে তো হবে না। আইনের এই যে কঠিন প্রয়োগ, যে তাদের 5 দিন, 7 দিন, 15 দিন জেল দেন, এবং বলে দেওয়া আছে যে যারা আপনি মোবাইল করতে পারে, আপনি কোর্টের কথা আগে বলেছেন, আমাদের আইনটা আমরা ভুলে যাওয়ার আগে বলি, আমরা কিন্তু আইন একটি করেছি, এবং এইটা এখন আমরা আইন যে কমিশন আছে, আইন কমিশনের কাছে দিয়েছি। আমরা সহসা এটা পেয়ে যাব, পেলে আমরা ক্যাবিনেটে পাঠাবো। আমরা যেই জায়গাগুলোতে আপনারা বলেছেন যে আইন আছে প্রয়োগ নাই, প্রয়োগের দায়িত্ব যারা তারা করছেন না, এটি 13,989 যে আদেশটা,
তার 21 পৃষ্ঠায় একেবারে প্রথম চ্যাপ্টারে কিন্তু হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, সুপ্রিম কোর্ট সেটা করেছে, ইট হ্যাজ বিকাম অ্যাবসলিউট। সেখানে কিন্তু বলা হয়েছে যে কতগুলো দপ্তর, মন্ত্রণালয় বা বিভাগ যাদের দায়িত্ব ছিল, তারা দায়িত্ব পেয়েও সেই ক্ষমতার প্রয়োগ তারা নদী রক্ষার ক্ষেত্রে করেনি, সেই এবং তাদেরকে জনগণের কাছে জবাবদিহিতার জন্য দাঁড়া করাতে হবে। আমরা কিন্তু এই জবাবদিহিতার জায়গাটা আনার চেষ্টা করছি আমাদের আইনে। অনেকগুলো আইন আছে যে নদী নিয়ে, পরিবেশ নিয়ে, সেই জায়গাটা কিন্তু একটা পরিবর্তন আসছে। আমি মনে করি যে আমাদের পার্লামেন্ট এবং আমাদের ক্যাবিনেট এটি যদি পাশ করে দেন, আগামী দিনে জবাবদিহিতার জায়গাটা আসবে। আমি মনে করি যাদেরকে যে দায়িত্ব দেওয়া আছে তাদের কাছে দায়িত্ব থাকা উচিত, কিন্তু নদী রক্ষা কমিশন তারা যদি দায়িত্ব পালন না করে, আমাদের কাছে থাকবে যে তাদের নদী রক্ষা কমিশনের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে তাদের জবাবদিহিতার জায়গাটাকে ক্লিয়ার করতে হবে। সেটি যদি আনা যায়, প্রয়োজনে তাদেরকে পানিশমেন্টও দিতে হবে এবং তাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হয়ে যাবে। আমি তো এটা বলার চেষ্টা করছি, এবং বর্তমান আইনগুলোতে এটা করা সম্ভব, কিন্তু আমাদের আইনের চর্চা নেই। অর্থাৎ যারা রক্ষক তারা যদি সঠিকভাবে কাজ না করেন, তাদের মাধ্যমে যদি নদী হত্যা হয়, সবচেয়ে আমি বড় কথা বলবো, বিনীতভাবে কেউ যাতে মনে না করেন, আমাদের সিনসিয়ারিটি, সবচেয়ে বড় কথা বলছি অনেস্টি, এই অনেস্টি আমাদের কমে গেছে, একেবারে কমে গেছে, এমন একটা জায়গায় গেছে যার কারণে আমি বলতে বাধ্য হচ্ছি, সততা নিষ্ঠা যদি না হয় আইনের প্রয়োগ হবে না। আমাদের যত ব্রেইন হোক না কেন, যত আমাদের এক্সপেরিয়েন্স হোক, আমরা যত হাইটেকে চলে যাই, কিন্তু আমাদের যদি সততা নিষ্ঠা না থাকে, তাহলে কিন্তু আমাদের দেশকে, নদীকে, আমরা মানুষকে ভালোবাসতে পারবো না। আমরা কেবলমাত্র আমাদের কমার্শিয়াল অ্যাটিটিউড এইটা আমাদের ড্যামেজ করে দেবে, সেটি কিন্তু দিনে দিনে বাড়ছে, আমি লক্ষ্য করছি। এবং ঠিক নদী সেক্টরের যারা যুক্ত আছে, কম বেশি প্রত্যেকটা স্টেজে কিন্তু আজকে ডেল্টা 2100, আপনি যেটা ডেল্টা প্ল্যানের কথা বললেন, এইটা একটা অদ্ভুত ভালো চিন্তা মাননীয় প্রধানমন্ত্রী। এবং আপনি দেখেছেন এই যে লাস্টে যে নির্বাচনটা হলো, তার আগে কিন্তু তিনি তড়িঘড়ি করে পরবর্তী নির্বাচনে আবার তিনি আসবেন কিনা সেটা তিনি জানতেন না, আবার তিনি এসেছেন, কিন্তু তার আগে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এইটিকে পাশ করে গেছেন। এখন এই জায়গাটা যেটা হয়েছে, প্ল্যানিং আছে, কিন্তু প্ল্যানিং এর অনুসরণ করে ওখানে তো বেসিক কিছু উদ্দেশ্য, আদর্শ এটা আছে, সেইটিকে ধরে নিয়ে আমাদের ইন্টিগ্রেটেড টেকনোলজি ব্যবহার করে অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যানিং, মানে প্রকল্প নিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু তড়িঘড়ি করে প্রকল্প নেওয়া হয়, ইন্টিগ্রেশনটা হচ্ছে না। এবং আমি বলছি আমব্রেলা প্রজেক্ট করে যতগুলো কম্পোনেন্ট আমাদের আছে, সেইগুলো যেমন দখল, দূষণ, এর একটা আরেকটার সাথে কিন্তু সিকুয়েন্সিয়াল অর্ডার আছে, এটা মেনটেন করে আমাদের কাজ করতে হবে। কিন্তু এক একটা ডিভিশন যাচ্ছে, এক একটা দপ্তর যাচ্ছে, নিজেদের মতো করে একটা প্রজেক্ট বানিয়ে তারা এটা করতে যাচ্ছে। তাতে অববাহিকা ভিত্তিক যে আমাদের মানে সমস্যা, খাল, বিল, নদী নালা এবং পানি ব্যবস্থাপনার যে উন্নয়ন, কৃষি ব্যবস্থাপনা, মৎস্য, এই যে এইটি কিন্তু হচ্ছে না। ফলে সেই জায়গাটায় আমাদের কিন্তু জবাবদিহিতার জায়গাটা আছে। সেজন্য আমি মনে করি ক্যাবিনেটের সাথে নদী রক্ষা কমিশন, হয়তো আমি আজকে আছি কালকে থাকবো না, আমার টার্ম শেষ হলে আবার আরেকজন আসবেন, কিন্তু আমি মনে করি নদী রক্ষা কমিশনকে ওই ক্যাবিনেটের সাথে, যেখানে সরকার প্রধান থাকেন, এক সপ্তাহে যেখানে একটা মিটিং হয়, তার কাছে একটা নোট পৌঁছানো সম্ভব নদীর অবস্থা কি। এটি আমি দুঃখিত এই কথাটা বলার জন্য, যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি একাধিকবার গিয়ে অনুরোধ করেছি, তারা আসবেন, হয়তো সময় পান না, কিন্তু আবার অনেকে আমি দেখবো সাহসও করেন না। কারণ সাহস করেন না এই কারণে, কারণ নদী যারা দখল করে আসছে এই লোকরা খুব ক্ষমতাবান। সেটা জায়গায় দেখা যাবে যে কেউ দলীয় লোক হতে পারে, আবার কেউ এমন হতে পারে এলাকার লোক হতে পারে, আগামী দিনে তারা ভোট দেবে, কম্পিটিশন করবে, সেসব জায়গায় না যেতে পারে। আমি মনে করি যে এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা ছাড়া বাংলাদেশে এই নদী যারা এই ধরনের ক্ষমতাশীল লোকজন দখল করে আছে, উদ্ধার করা সম্ভব হবে না। ফলে আমরা যতটুকু এগিয়েছি, হার এক্সেলেন্সি মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনার কারণে কিন্তু বুড়িগঙ্গার এটা একটু আগের এটা অনেকখানি এগিয়ে গেছে। আমি মনে করি এইটা 10-20% যেটা আছে এটা করা সম্ভব, এবং এই উন্নয়নটা যদি সঠিকভাবে হয় প্রকল্পটা, তাহলে কিন্তু তুরাগ এবং বুড়িগঙ্গা কিন্তু বিশ্বে আর একটা ইতিহাস হতে পারে, এবং সেই দিকে আমাদের লক্ষ্য নিয়ে এগোতে হবে। আমরা কতগুলো সাজেশন দিয়েছি, সেটি যদি না মেনে নেচার বেসড উন্নয়নটা না করে কাঠামোগত কিছু উন্নয়ন যদি করে তারা যায়, তাতে ফ্লাড প্লেন এবং আমাদের যে নদী, আপনি দেখেছেন নদী ফোর্স, তারপরে ফ্লাড প্লেন,
এখন উন্নয়ন করতে গিয়ে ফোর্সের জায়গায় যদি কাঠামো তৈরি করে, তাহলে ফ্লাডলাইনের মধ্যে এই যে পানির যে ব্যবস্থাপনা সংরক্ষণের, এটি কিন্তু বন্ধ হয়ে যাবে। ফলে আমাদের যেটা প্রয়োজন, ইকোলজিক্যাল অ্যান্ড ওপেন পার্সপেক্টিভে এবং অ্যাপ্রোচে কাজ করা, রাদার দ্যান ওই কোঅর্ডিনেটিং সিস্টেম as well as that of, আমরা যেটা কথা বলতে চাই যে কমার্শিয়াল যে অ্যাটিটিউড, এইটা মধ্যে থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর জনগণের সচেতনতার জায়গাটাকে আরো, তবে আমি যে কথাটা বলছি এর মধ্যে অনেকে মনে করতে পারেন যে হতাশা, নয়, আমি অনেক কনফিডেন্ট নিয়ে কথাগুলো বলছি। এবং উন্নয়ন কাজ শুরু হয়েছে, নদীর উন্নয়ন, আপনি বলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের মতোই জাতির জনক নেতৃত্বের জনকের নেতৃত্বে যেটা হয়েছে, আমি মনে করি অল্প সময়ের মধ্যে হলো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এটি ঘটবে বলে আমি আশাবাদী, এবং এটা সম্ভব। চেয়ারম্যান মহোদয়, আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে আপনি বললেন আপনি, বিশেষ করে যে আমাদের দেশে আমরা দেখতে পাই, বিশেষ করে এই যাবৎকালে যে কোনো সিদ্ধান্ত নিতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করতে হয়। আপনি সাবেক ভূমি সচিব ছিলেন, আপনি যখন ভূমি সচিব ছিলেন আপনি অনেক দায়িত্বশীল পালন করছেন। কেন আমাদের সচিবরা, মানে জীবনের শেষ প্রান্তে সচিবরা এসে এই সাহস নিয়ে কাজ করেন না? এটা আমি আসলেই মানে অবাক হয়ে যাই, যে কারণ সারা জীবন দেশের জন্য শেষ করে সচিব হওয়ার পরে অনেকেই রিটায়ার্ডের পর্যায়ে চলে যান। কেন এই উদ্যোগটা না, কি বলেন আপনি? দেখুন, আমি সৎ এবং সাহস, আমি যেখানে কাজ করছি সবাই জানে, সেখানকার লোকজনও জানে। এখনো যদি মানে পত্র পত্রিকায় আপনি বিজ্ঞাপন দিয়ে যান যে মুজিবুর রহমান হাওলাদার যেসব ওখানে ছিল, ওখানে এডিসি ছিল, ওখানে ম্যাজিস্ট্রেট ছিলেন, ওখানে ছিলেন, সবাই কিন্তু আমি তাদের মতামত আপনারা আহ্বান করে দেখতে পারেন, একটা জরিপও হতে পারে। তো আমি এটা বলতে চাই এই কারণে, আমাদের স্বচ্ছতার একটা জায়গা আছে, আমাদের পার্সোনালিটির একটা জায়গা আছে, সেটা কিন্তু থাকতে হবে। অর্থাৎ অনেকেই তো কাজ করেছেন, আমিও কিন্তু সেই মন্ত্রী বাহাদুরদের সাথে আমি কাজ করেছি, আমি যখন ল্যান্ডের সচিব ছিলাম। তো আমি তো যেটা চেয়েছি, মাননীয় মন্ত্রী মহোদয়গণকে হয়তো আমাকে অনেক সময় আলোচনা করতে হয়েছে, এবং আমি কিন্তু পেরেছি। অর্থাৎ আমরা সততা নিষ্ঠা নিয়ে যে জায়গাটায় কাজ করার চেষ্টা করেছি, সেটি কিন্তু সম্ভব হয়েছে। এবং আপনি দেখবেন যে আজকে যে অধিগ্রহণের যে নতুন আইনটা হলো এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এটি কিন্তু 2017 সালে আমি যখন সচিব, তখন এটি আমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এটা উপস্থাপন করলাম পার্লামেন্টে আমরা, এবং সেই আইনটি কিন্তু হয়েছে। ফলে আজকে একটা সুযোগ তৈরি হয়েছে, যারা নদী দখল করে আছেন, উচ্ছেদ যদি করতে হয় এবং নদীর উন্নয়নের জন্য যদি পার্শ্ববর্তী জায়গাটাকে আমাদের অধিগ্রহণ করতে হয়, তাহলে কিন্তু এখন সহজে পারা যাবে। জনগণও এটা চাইবে, কারণ আগে যেখানে একবার ছিল, এখন তিন গুণ তাকে কম্পেনসেশন দিয়ে এটা নেওয়া যেতে পারে। ফলে আইনগত যে কাঠামো এই দিকে, এইটা কিন্তু উন্নয়নে, নদীর উন্নয়নের জন্য, টেকসই উন্নয়নের জন্য এইটা একেবারেই আমি মনে করি যে এটা একটা পজিটিভ সূচনা হয়েছে। যেটা আপনি বললেন, এইটা সচিব মহোদয়গণ পারছেন না, একেবারে আমরা এই কথাটা বলবো না, তারা চেষ্টা করছেন না সেটাও বলবো না। উন্নয়ন তো একদিকে এগিয়ে যাচ্ছে, তবে আমি মনে করি কিছু কিছু ক্ষেত্রে আরো সাহসিক ভূমিকা তাদের নিতে হবে। কারণ ব্যুরোক্রেসি আমাদের যদি স্ট্রং হয়, তাহলে কিন্তু ডেমোক্রেসি আরো স্ট্রঙ্গার হবে। ব্যুরোক্রেসি যত উইকার হবে এবং ডেমোক্রেসি তত উইকার হবে। ফলে আমাদের বুঝতে হবে, আমরা এই স্বাধীন দেশের আমরা এখন কর্মজীবী এবং আমরা সেবক। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন, আমাদের কনস্টিটিউশন আছে, আমরা জনগণের সেবক, এবং আমরা সচিব বা যে পদেই যিনি যান না কেন সর্বোচ্চ, তারা জনগণের সেবক। এই সেবক হিসাবে কাজ করছে। আপনি ইতিমধ্যে দেখেছেন যে বালু মহল এটাকে বন্ধ করতে যাওয়ার ফলে এই যে কিরকম আমাদের একজন আমাদের যে কলিগ, জুনিয়র কলিগ, তাদের সাথে আমারও মিটিং হয়েছে। আমি যখন আপনার একাধিকবার আমি দিনাজপুরে ওই এলাকায় গিয়েছি, রংপুরে গিয়েছি, মিটিং করেছি, তাদেরকে বলেছি, ঢাকা এনে নিয়ে একাধিক জেলার সাথে আমরা মিটিং করেছি যে নদী ভাঙে রোধ করতে হলে বালু যেকোনো ভাবে কাটা সম্ভব না, ঢাল কাটা সম্ভব না, তাহলে আমাদের অসুবিধা হবে। তো এইরকম একটা জায়গায় কাজ করতে গিয়ে কিন্তু অনেকটা বাধাপ্রাপ্ত হয়েছে। কিন্তু সেখানে আমাদের থেমে থাকলে হবে না, কারণ প্রশাসনকে শক্তি অর্জন করে এই জনগণের স্বার্থে, সরকারের স্বার্থে, আমাদের কিন্তু গণতন্ত্রের স্বার্থেই আমাদের কাজটা করতে হবে। এবং এই সাহস আগের থেকে কমে গেছে। এই যে যেটা বলছে যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। তা না হলে কিন্তু যিনি কালেক্টর বাহাদুর, তিনি যদি এক্সারসাইজ না করতে পারেন, তাহলে কিন্তু নদী রক্ষা হবে না। তবে ইতিমধ্যে অনেক জেলা প্রশাসক বা কালেক্টর ভালো ভালো কাজ, দুঃসাহসিক কাজ শুরু করেছেন। আমি অল্প সময় বলতে পারলাম না, আমাদের বইতে থাকবে যে কত জায়গায় আমরা খুবই
অনেক মেম্বার অফ দি পার্লামেন্ট এত বিবেক সম্পন্ন, তারা পাওয়ার প্ল্যান্ট করতে দিয়েছিলেন নদীর জায়গায় দখল করে নিয়ে, অনেক তারা মিসগাইডেড হয়েছিলেন অন্যের দ্বারা। আমরা যখন বুঝালাম, তারা কিন্তু এরকম দু চারজন উদাহরণ দিতে পারবে, ইতিমধ্যে তারা সেই প্রজেক্ট পরিত্যাগ করে ওই জায়গা ছেড়ে দিয়ে নদী তারা দূরে গিয়া আবার এই প্ল্যান্ট করেছেন, তাতে তো কোনো অসুবিধা নেই। উন্নয়নের সাথে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে উন্নয়নের নামে নদী নালা খালগুলিকে যে কোনো ভাবে দখল করা যাবে না। আমরা তাই বলি উন্নয়ন হবে নদীর জায়গাটা ফোরশোরটা ছেড়ে দিয়ে, ফ্লাড প্লেনটা আপনি ছেড়ে দিয়ে তারপরে উন্নয়ন করুন, তাহলে সেটি প্রকৃত উন্নয়ন হবে, সেটি টেকসই হবে। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করি বাংলাদেশের নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এবং নদীর জন্য মানুষকে জনগণ সচেতন হতে হবে, এবং জনগণ সচেতন হলে অবশ্যই যারা নদীকে দখল করে বা নদীকে হত্যা করে তারাও এই দিক থেকে সরে যাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীকালকে অনুষ্ঠান আমাদের বাংলাদেশ সময় রাত 9টা এবং ইউকে সময় বিকাল 4টা দেখার আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা।